সুপ্রিয় দর্শক, বর্ষার এই মিষ্টি মধুর বিকেল বেলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। সেই সাথে আমাদের আজকের এই দারুণ আড্ডাকে আরও অনেক বেশি মুখর করতে, আনন্দ দিয়ে ভরিয়ে দিতে আমরা পেয়েছি তিনজন ভীষণ প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে। তারা আবার একই সূত্রে গাঁথা, তারা ভীষণ বন্ধু, একসাথে সহকর্মী, আবার এর মধ্যে একজন আমার ভীষণ প্রিয় বন্ধু, বড় আপা, সহকর্মী, যাই বলি সবই কম হবে। হ্যাঁ, আপনাদের আমাদের সবার ভীষণ প্রিয় একজন মানুষ, উদ্যমী একজন মানুষ, একজন নারী, আমাদের সবার প্রিয় লাবণ্যলিপি লেখক এবং সাংবাদিক। আপু, অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা এবং আমাদের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের সঙ্গে আছেন। অনেক ধন্যবাদ দর্শক। সেই সাথে আমরা পেয়েছি আমাদের বন্ধুর বন্ধু, নেক্সাস লেডিস ক্লাবের আজকের সম্মানিত অতিথি হিসেবে আবেদা খাতুন মিতুল, উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার। অনেক শুভেচ্ছা আপু। হ্যালো আপু, আপনাকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। তাছাড়া সেই সাথে আছেন আমাদের আজকের আয়োজনের আরও একজন সম্মানিত অতিথি, ফারজানা আনোয়ার, কালিনারি আর্টিস্ট এবং রেসিপি কন্ট্রিবিউটর। অনেক শুভেচ্ছা আপু। আপনাকেও শুভেচ্ছা, নেক্সাস টিভির দর্শকদেরও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আর তিনজনের শাড়ির ভিতরের যেই ফুটে থাকা কৃষ্ণচূড়াগুলো, সেগুলো ভীষণভাবে বাংলার যে সুন্দর রূপ আর বাংলার নারী আর শাড়ি যে মিলেমিশে এক, সেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে আর আমাদের আজকের আয়োজনকে অনেক রঙিন করেছে। এই জন্য তিনজনকে অনেক ধন্যবাদ যে তিন বন্ধু একই রকমের শাড়ি, রূপকার মানে ডিজাইনার হচ্ছেন মাঝখানে বসা। সত্যি খুব ভালো লাগছে এবং সেটা নিয়ে আমার দারুণ আগ্রহেরও জন্ম হয়েছে বেশ কদিন আগে থেকে, যখন বিশেষ করে আমি লাবণ্যলিপি আপুর সাথে আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি, দেখেছি খুব আগ্রহ তৈরি হয়েছে, শুনবো সেই ব্যাপারে। দর্শক, আমাদের বন্ধুদের সাথে আলাপ করে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এবং ইচ্ছে করছে যে এই আড্ডায় যুক্ত হবেন। সেটার জন্য দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর আজকে আমাদের এই আড্ডায় বন্ধুদের নিয়ে যে বিষয়টি আমরা রেখেছি আড্ডা দেওয়ার জন্য, তা হলো তোমাকে দিয়ে হবে না। জানি জীবনে আমাদের নারীদের ক্ষেত্রে বারবারই এই কথাটা আসে। কোনো একটা উদ্যোগ নিতে গেলে, কোনো একটা ব্যবসার কথা মাথায় এলে, না 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 ও তোমাকে দিয়ে হবে না, ব্যবসা ট্যাবসায় কি চারটিখানি ব্যাপার নাকি? কিংবা আপনি ভাবছেন কোনো একটা চ্যালেঞ্জিং প্রফেশনে কাজ করবেন, অথবা ধরুন পড়ালেখায় ঘর থেকে বেরিয়ে দুপা ফেলে পৃথিবীটাকে দেখবেন, যা কিছুর ক্ষেত্রেই হোক না কেন, বারবার এই একটি কথাই চলে আসে, তা হলো তোমাকে দিয়ে হবে না। আসলে কি তাই? আমার কাছে মনে হয় এই কথাটি একেবারেই ভুল। আমরা নারীরা বরং সাবধানে, সংযমে, দেখে শুনে সামনে অনেকটা পথ হাঁটতে পারি, যদি আমাদের প্রতি ভরসা রাখা হয়, সুযোগ দেওয়া হয়। এবং ঠিক আমরা বরং বুক ফুলিয়ে বলতে পারি, আমাকে দিয়েই হবে, এই কাজটি আমার জন্যই, আমাকে ছাড়া কোনোভাবেই হবে না। জানি আপনাদের মনের ভাবনাগুলো আমার মতোই, তাই যুক্ত হবেন আমাদের সাথে শেয়ার করতে। আর আমরা ততক্ষণে আড্ডাটা জমিয়ে দিই আমাদের স্টুডিওতে থাকা সম্মানিত অতিথিদের সাথে। লাবণ্যলিপি আপু, আমি তোমাকে যতটুকু জানি, বেশ অনেকটা বছর ধরে তোমার সম্পর্কে আমি যতটুকু জানি, আমার মনে হয় যে আমি যে শেষের কথাটা বললাম না যে আমাকে দিয়েই হবে, এটা আসলে তোমার জন্য প্রযোজ্য। তোমাকে দিয়েই হবে, তুমি প্রমাণ করেছো সেটা, কিন্তু তবু শুনতে তো নিশ্চয়ই অনেকবারই হয়েছে যে না 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 তোমাকে দিয়ে হবে না। আচ্ছা, আমি তোমার সঙ্গে প্রথমে তোমার কথা আমি শুনছিলাম, তখনই ভাবলাম যে যদি সুযোগ দেওয়া হয়, আমি আসলে সুযোগ দেওয়াতেই বিশ্বাসী না। আমি সবসময় সুযোগ করেই নিয়েছি এবং জীবনের প্রতি ক্ষেত্রেই তো তোমাকে দিয়ে হবে না শুনতে হয় মেয়েদের। আমাদের সামাজিক ব্যবস্থায় মেয়েদের উপরে বলেন কিংবা নারীদের উপরে বলো, আস্থাটা তো আমরা একটু কম রাখি এবং সেটা এই আধুনিক যুগে এসেও এটা খুব একটা যে পরিবর্তন হয়েছে এমনটা আমার মনে হয় না, যে কারণে প্রতি মুহূর্তে আসলে প্রমাণ করতে হয়। পরিবর্তন এটা বলা যাবে না, উল্লেখযোগ্য পরিবর্তন। এক্স্যাক্টলি, আমাদের প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয় যে হ্যাঁ হবে, আমাকে দিয়েই হবে, বরং আমাকে দিয়ে অন্য অনেক ক্ষেত্রে পুরুষ কর্মীর চেয়েও বেশিই হবে। এটা যদিও আমি পুরুষদেরকে ছোট করছি না, মানে আমি বলছি যে আমি যদি চাই আমাকে দিয়ে কেন হবে না? আমি তো সবার আগে আমি একজন মানুষ। মেধা মননে কোন দিক থেকে আসলে নারী পুরুষ সৃষ্টিকর্তা তো পার্থক্য করেন। সামাজিক ব্যবস্থায় কাজের ক্ষেত্রে হয়তো দুই রকম সিস্টেমে ফেলে দেওয়া হয়,
কিন্তু কেউ কোনো কাজ পারবে না, এটার তো কোনো মানে হয় না, একদমই না। তাই না? ঘরে এবং বাইরে সমান দক্ষতায় নারীরা কাজ করেন এবং প্রতি মুহূর্তেই প্রমাণ করে দিচ্ছেন যে আমাকে দিয়েই হবে এবং বেশ ভালোভাবেই হবে। ঠিক, তা নয় তো একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশিতে প্রমাণ করেছে যে নারীরা আর কি আর কোন জায়গায় যেভাবে দক্ষতার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত বছরগুলোতে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন দেশের প্রেক্ষাপট, দেশের অর্থনীতিতে, সেটা বলতেই হয় যে আর তাহলে কিসে প্রমাণ করবে নারী। আর এই যে আমাদের মেট্রো রেল চালু হলো, সেখানে প্রথম পরিচালনা কর্মী একজন নারী, তাই না? এটা আসলে প্রতিটা স্টেপে কিন্তু নারীরা কাজ করেছে। লাবণ্য লিপি আপু, তুমি বলো তো, সৃষ্টিকর্তা নারীকে যেই মর্যাদা দিয়েছেন এবং পারার ক্ষেত্রে সেই সক্ষমতাটা দিয়েছেন মা হওয়ার, এবং একজন মা শিশুকে পালন করতে গিয়ে তাকে খাওয়ানো, তাকে লালন পালনের ক্ষেত্রে যা করার, সত্যি বলতে একজন পুরুষ কি আসলে সেটা ঠিকঠাক পারবে? ওই মমতা দিয়ে সে আসলে আদৌ ফিল করতে পারে কিনা সেটা তো একটুখানি প্রশ্ন থেকে আমার মনে হয় প্রশ্ন থেকে যায়, কারণ যে যেটা করেনি সেটা কিন্তু পুরোপুরিভাবে অনুভব করা খুব কঠিন যদি তার মানসিক উচ্চতা ওরকম না থাকে। এটা দারুণ একটা কথা বলেছো। শুনবো আরো তোমার কাছ থেকে, আসতে চাই মিতুলাপুর কাছে। মিতুলাপুর নামের মধ্যে তো ভীষণ আদুরে একটা ব্যাপার আছে, আর মিতুল মানে তো আসলে বন্ধু, ভীষণ বন্ধু ভাবাপন্ন বলা হয়, এবং আসলেও তুমি তাই। আর বন্ধুর বন্ধু মানে তো ডাবল বন্ধু, আমি এটা বলি। সো মিতুল আপু, এই যে তোমাকে দিয়ে হবে না, একজন ডিজাইনার হিসেবে অনেক সময় অনেক রকমের চ্যালেঞ্জেস আসে রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেওয়ার, কাস্টমার্স বা যারা তোমার আসলে ভোক্তা তাদের। তো কখনো কি আসলে তোমার এরকম শুনতে হয়েছে কিনা? এটা আসলে আমি খুব কম শুনেছি, কারণ আমার ক্ষেত্রে আসলে আমার পরিবারের একটা সাপোর্ট ছিল, যেটার কারণে আসলে আমাকে এই কথাটা খুব কম শুনতে হয়েছে। কারণ আর বাকি যখন আমি কাজ করেছি আসলে নিজের বিজনেস, তো আমি উল্টা আরও তাদেরকে এটাই ইন্সপায়ার করতাম, এটাই বলতাম যে আমার অফিসে আসলে না বলতে কোনো কিছু নেই, কোনো শব্দ নেই, আমরা পারি, এটাই হচ্ছে মেন কথা। অনেক সময় দেখা যাচ্ছে যে 2 মিটার কাপড় আছে, সেটা দিয়ে ওরা পারছে না, আমার মানে মানে যেই টেইলার বা আমার যেই মানে এমপ্লয়িরা পারছে না, মানে মেক করতে পারছে না। তা আমি বললাম যে এটা দিয়েই হবে, এইটা দিয়ে আমি যেই জিনিসটা মেক করতে চাচ্ছি, যেই পোশাকটা তৈরি করতে চাচ্ছি, সেটাই হবে। তো না বলতে আসলে কোনো শব্দটা আসলে নেই আমার কাছে। তারপরে মিতুলাপুর অভিধানে না নেই, তারপরে না শুনতেও আসলে ওইভাবে শুনে তুমি বড় হয়নি। বাহ, এটা কিন্তু দারুণ। পরিবেশ কিন্তু আমাদেরকে আসলে যে কোনো পরিবেশটা কোথাও গিয়ে অনেক সময় আমাকে সেটা ফেস করতে হচ্ছে। কোনো ফ্যাক্টরি গুলাতে যখন কাজ করছি বাল্ক কোয়ান্টিটিতে, তখন হয়তো স্টপ হয়ে যাচ্ছে, তখন হয়তো বলছে যে আপা এই কাজটা এখন স্টপ করতে হবে, এখন হবে না, বা এটা আসলে করা পসিবল না, এরকম তখন শুনতে চাচ্ছি। কিন্তু আমি ঠিকই ওখান থেকে কাজটা কোনো না কোনোভাবে করিয়ে নিয়ে এসেছি এবং করাচ্ছি অলরেডি। তো এইটা আসলে কোনোভাবেই মানে আমি না শব্দটা এখানে যে তোমাকে দিয়ে হবে না, শুনে অভ্যস্ত না, শুনতে চায় না, শুনতেও চাই না। বাকিটা জীবন আপনার আরো অনেক বেশি কর্মময় হবে, যেখানে না শব্দটি থাকবে না। ইনশাআল্লাহ, এটি দারুণ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, মানে ইনশাআল্লাহ। এটা আসলে আমি তো মানে কাজ এখন আরো একটু বেশি করে করব, কারণ আমার বেবিরা এখন একটু বড় হয়ে গিয়েছে। তো সেই জন্য আসলে কাজের জায়গা থেকে মানে কাজটা করার জন্য, এই যে কিছুদিন আগে আমার একটা এক্সিবিশন হলো কৃষ্ণচূড়া নিয়ে আমি 2011 থেকে কাজ করছি। আমি সেই ব্যাপারটা নিয়ে শুনবো, আলাদা করেই শুনবো, কারণ ওই যে বললাম প্রথমে কিন্তু আমার ভিতরে অনেক আগ্রহের মানে জন্ম হয়েছে যখন থেকে আমি লাবণ্য আপুর ফেসবুক পেজে আমি দেখেছি, এবং আপনাদের খুব সুন্দর সুন্দর ছবিও দেখেছি। আপু অ্যাকচুয়ালি মানে উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে যে আমাকে আরো বহিঃপ্রকাশ করার জন্য যে আমি কি করছি, কি কাজগুলো করছি, এবং সেই সুবাদে কিন্তু আজকে আমাদের লেডিস ক্লাবের আড্ডায় তিনজন মিলে এই দারুণ শাড়ি পরে আসা, শুনবো সেই সম্পর্কে। তবে তার আগে আসতে চাই ফারজানা আপুর কাছে। ফারজানা আপুকে তো মিতুলাপু ডিজাইন করা শাড়িতে অসাধারণ লাগছে, এবং বাঙালি নারীর যে রূপ খুব ছিমছাম তেমনই লাগছে একদম। সত্যি মাই প্লেজার, ইটস রিয়েলি আওয়ার প্লেজার। আমাদের আজকের আয়োজন অনেক মানে আলোকিত হচ্ছে। সো এই যে আসলে তোমাকে দিয়ে হবে না, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আসে, বিভিন্নভাবেই আসে। অনেক সময় ভিতর থেকে নিজেও নিজেকে বলি যে না, এটা হয়তো আমাকে দিয়ে হবে না, এরকম হয়েছে?
হ্যাঁ, আমি এখানে আমাকে একটু পেছনে যেতে হবে এই কথাটা বলতে হলে। সেটা হচ্ছে যে আমার প্ল্যাটফর্মটা একেবারে ডিফারেন্ট। কালিনারি আর্টিস্ট বা শেফ যেটা বলি, রন্ধন শিল্পী বলতে এখন মিডিয়াতে যেই জিনিসটা ব্যাপক আকারে পরিচিতি, তার থেকে আমি যখন শুরুটা করেছিলাম টোটালি একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে। এবং তো বলা চলে যে অনেক সুযোগও তৈরি হয়েছে, বিশেষ করে কোভিডের পর থেকে সুযোগটা খুব বেশি তৈরি হয়েছে। এবং এখন বাংলাদেশে ঢাকার ভেতরে, ঢাকার বাইরে অনেক কালিনারি ইনস্টিটিউট আছে। নিউ ডাইমেনশনই বলবো যে তৈরি হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে মানুষের কনসেপ্ট, পারসেপশন। বাট যখন আমার শুরুটা ছিল তখন একজন মেয়ে বা একজন লেডি শেফ জ্যাকেট পরে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, এই ধরনের দৃশ্য দেখে অনেকে অভ্যস্ত ছিল না। সো আমার জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জিং ছিল। এবং এক একজন তো এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমার পার্সোনাল লাইফ বলবো বা যেই সোশ্যালিজমটা আমি বিলং করি সেখান থেকে, বা আমার বাবার দিক থেকেও যদি আমি বলি, আমার চাইল্ডহুডটাও এরকম ছিল না যে মেয়েরা বাইরে যেয়ে কাজ করবে। খুবই কনজারভেটিভ ফ্যামিলি হলে যেটা হয়। আমি বাংলায় বলি, মেয়ে বাবুর্চি হবে। হ্যাঁ, তো এটা আমি আসবো আপু, এইটুক যে ওয়ার্ডটা আপনি বলেছেন এটা আমার জন্য আরো সুবিধা হলো। সো আমি যে শেফ বা বাবুর্চি বা যে রান্নাই শুধু করে, এটা আমি একটু এলাবোরেট করব আজকে, যেহেতু সুযোগটা হয়েছে। অবশ্যই। তো আমার জন্য এটা চ্যালেঞ্জিং ছিল অবশ্যই, কারণ আমার শুরুটা যেখান থেকে হয়েছে সেখানে একেবারেই ডিফারেন্ট একটা কালচার থেকে এসে তারপরে রান্না শিখবো বা রান্না করবো বা এটাকেই প্রফেশন হিসেবে নিব, এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। ফার্স্ট অফ অল, প্রথম দিকে আমি ওরকম কোনো সাপোর্ট পাই নাই, আমি আমার ইন্সপিরেশন ছিলাম। হ্যাঁ, এবং আমি একজনের কথা বলবো এখানে, আমি এটা সব জায়গাতেই বলি, পর্যটন থেকে আমি কোর্সটা করেছিলাম এবং ওখানে যেই ম্যাম ছিলেন, মেরিনা ম্যাম, আমার ইন্সপিরেশন উনি ছিলেন, আমার আইডল উনি ছিলেন। তো ওনাকে দেখেই কিন্তু আমার মনে হয়েছে যে না, আমি কন্টিনিউ করতে পারবো হয়তো। তো শুরুটা ওখান থেকে। তারপরও অনেক স্টেপ বাই স্টেপ, অনেক দিনের কথা তো, প্রায় 14-15 বছরের বেশি, এবং মিড এইজে সংসারের 12 বছর 13 বছর সংসার করে তারপর ক্যারিয়ার ডেভেলপ করা, এটা আসলে হ্যাঁ খুব টাফ ছিল আমার জন্য তখন। এবং যারা আপনার পরিবারের সদস্য, তাদের জন্য ওই সিচুয়েশনের সাথে একটু অ্যাডজাস্ট করা, হঠাৎ করে মানে ঘরের বউ ব্যাপারটা এরকম। হ্যাঁ, তখন না তাদের মনে হতো যে আমি আসলে মনে হয় হোমসিক্যালি কিছু চাচ্ছি, বাট আমার মনে হয়তো আমাকে দিয়ে হবে। হ্যাঁ, এটা তাদের কাছে হয়তো মনে হয়েছে, এক্স্যাক্টলি, এটা তাদের কাছে হয়তো মনে হয়েছে যে এখন ছোট বেবিরা, ওরা এখনো ছোট, বা আচ্ছা আমি যে ডিসিশনটা নিতে যাচ্ছি এটা কি আদৌ আমি শখের বশে করছি, না আমি হোমসিক্যালি করছি, না আমি করছি, হ্যাঁ আমি করছি শখের বশে, আবার হয়তো পিছিয়ে যাব। বাট আমি পিছিয়ে যাইনি, আমার মনে হয়েছে যে আমি পারবো। এবং যেখানে আমার জন্য যাওয়া ডিফিকাল্ট ছিল, যেখানে আমাকে যাওয়া সাজে না, আমি সেই কাজটাও করেছি। বাহ। তো লাবণ্য আপু সবই জানে আসলে। জ্যাকেট বললেন না, আজকাল মানে এই জায়গাটা আমি যদি খুব অ্যাপ্রিশিয়েট করি, নারীরা যাই করে, তো আমি দেখছি যে অনেকে না এটিকে অসম্মানিতও করছে। সেটা নিয়েও আমার মনে হয় যে সুযোগ হবে আপনার কাছ থেকে জানার। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে শুনবো। দর্শক, আড্ডাতে জমে উঠছে, সেই আড্ডায় চাই আপনাদেরকেও নিশ্চয়ই যুক্ত হবেন আপনারা। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ড চাই। আর আমরা ছোট্ট একটা বিরতির পর এক্ষুনি ফিরে আসবো, কোথাও যাবেন না। নেক্সাস লেডিস ক্লাবের সাথেই থাকেন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা কথা বলছি তোমাকে দিয়ে হবে না এমন একটা বিষয় নিয়ে। জানি নারীদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই কথাটা চলেই আসে যে তোমাকে দিয়ে হবে না। আপনার ক্ষেত্রে আপনি কিভাবে ওভারকাম করেছেন এই সিচুয়েশনকে আমরা জানতে চাই, কারণ আপনি যেভাবে ওভারকাম করেছেন সেই বিষয়টা জেনে আমরা, আমাদের আরও অনেক বন্ধুরা যারা সবাই শুনবে দেখবে, তারা অনেক বেশি আমার মনে হয় উপকৃত হবে, তারাও জীবনে অনুপ্রেরণা পাবে। তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আমরা জানি যেসব বন্ধুরা আগে কখনো জুমে যুক্ত হননি,
তারাও আমাদের যে সহজ পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী এক নিমিষেই যুক্ত হয়ে যেতে পারবেন। সো আপনাকে দিয়েই হবে, দেরি না করে চলে আসেন। আর এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা কিন্তু যুক্ত হচ্ছে। সেই সুদূর কানাডা থেকে আমাদের প্রিয় রাশিদা আপু যুক্ত হয়েছেন, আনোয়ারা প্রভাতী আপু যুক্ত হয়েছেন, এবং অনেক দিন পরে, আজকে অনেক দিন বলবো নাকি, অনেক যুগ 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 পরে শাহিদা ইসলাম আপুকে পেয়েছি, দ্য এভারগ্রিন শাহিদা আপু, অনেক শুভেচ্ছা। সো প্রথমে আমার মনে হয় যথারীতি আজকে কালকে যেমন শুনেছি রাশিদা আপুকে দিয়ে শুরু করি। রাশিদা আপু কানাডাতে তো এখন একেবারে সুন্দর ঝকঝকে সকাল আমরা দেখতে পাচ্ছি, এবং পিছনে ব্যাক মানে কি যে দারুণ সুন্দর সবুজ। আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে রাশিদা আপু। জি হ্যাঁ জি 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 করেছি। আপু, এই যে আমাদের আজকের বিষয় জি। তোমাকে দিয়ে হবে না, শুনেছেন? জীবনে কতবার শুনেছেন? আসলে এটা এখন সবাইকে আগে শুভেচ্ছা জানিয়ে নিই। যারা আমাদের অতিথিবৃন্দ আসছে তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে একটু সময় দিচ্ছে। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানবো, শুনবো এবং শিখবো, এবং এটা আমাদের বিদেশের জন্য আরো বেশি উপকারে আসছে যে আমরা দেশেও অনেক কিছু এখান থেকেও করতে পারি, সাহস পাবো ওনাদের জন্য। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ সবাই কামিং এন্ড জয়েন করার জন্য। আর আপনাকে তো খুবই মিষ্টি লাগছে, কালারটা তো আমার ফেভারিট কালার, কালারফুল ড্রেস। Thank you. ও সো নাইস অফ ইউ। তো এখন এটা বলতে গেলে আসলে আমাদের সময় তো একটু আগে ছিল, তো আমাদের এই ব্যাগটা পেতে হয় না, কিন্তু আই এম সরি টু সে যে আমার ছেলেকে খুব কষ্ট পেতে হয়েছে। আমি একটু বলি, যদিও আপনারা বিরক্ত হবেন না। না না না, কারণ ওকে আমি কথায় কথায় বলতাম, ম্যাপেল লিফে পড়তো, আমি ধানমন্ডিতে ওখানেই, কিন্তু কথায় কথায় ওকে বলতাম যে এই তোমাকে দিয়ে হবে না। ও খুব শান্ত, বাই বর্নই হয়েছে একটু ডিফারেন্ট, শান্ত, পোলাইট, চুপচাপ, মানে এরকম, কিন্তু লেখাপড়ায় খুবই তুখার ছিল। তারপরে আমি মানে ওকে উৎসাহিত না করে কথায় কথায় বলতাম যে না তোমাকে দিয়ে হবে না, তুমি কিছুই পারো না, তুমি কিছুই পারো না। তো একটা ভিতর থেকে কি পরে একটা অ্যাগ্রেশন আনার জন্য যে না ও যেন আরো স্পিডি হয়, এরকম? আসলে না, তখন আমারও একটু বয়স কম ছিল আর ও খুব স্লো ছিল। আমি তখন আপনার মতো ছিলাম ফার্স্ট, আপনি আবার মাইন্ড করেন না, আমি না, তখন না। ছিলাম একটু অন্যরকম। আর ও ছিল ঠিক একদম স্লো, শান্ত, মানে সেই 50 বছর আগেকার ওই রকম, মানে একটা Somehow ঘরে আপনার কোনো ভয় কাজ লাগতো? দিয়ে রাখা পড়ে। এক ধরনের একটা। রাইট। So, এখন সে কি করে? ভয় জীবনের কোথায় পৌঁছেছে এখন সে? তো মাশাআল্লাহ ও লেভেল শেষ করে সে, তার উসিলায় আমার হজ করা হয়েছে, হিজাব পরা হয়েছে। আলহামদুলিল্লাহ। দেন সে নিজের যোগ্যতায় কানাডাতে ওয়াটারলুতে চান্স পেয়েছে। কানাডার ভিতরে সবচেয়ে নামকরা কম্পিউটার সায়েন্সের জন্য ওয়াটারলু, ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, সেটা সে সুযোগ পেয়েছে, এবং সেটা থেকে সে মানুষের চাকরি পায় না, সে সেকেন্ড ইয়ারে উঠে জব পেয়ে গেছে মাইক্রোসফটে, এবং সে মাইক্রোসফটে জব করার পরে অনেক এখন সে অভিনন্দন যে জায়গায় রাশিদা আছে- আপা, আপনার জন্য, আপনার পুত্রের জন্য। এবং আসলে সন্তানদের জন্য বাবা মার যে এক ধরনের ভিতর থেকে চাওয়া, ভালো চাওয়া, সেটা এক একজন এক এক রকম ভাবে প্রকাশ করে, বা যেভাবেই হোক সেটার মূল উদ্দেশ্য থাকে সন্তানকে এগিয়ে দেওয়া, ওকে বুস্ট আপ করা। আপনি সেটা করতে পেরেছেন। অনেক 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 অভিনন্দন। আর এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের নার্গিস আপু যুক্ত হয়েছে, শুভেচ্ছা। বাকি বন্ধুদের একটু পরে শুনবো। আমি এই প্রসঙ্গে লিপি আপুর কাছে আসি। মানে লাবণ্য, লিপি আপু, আমার মনে হয় যে আমাদের যারা মিডিয়াতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি তাদের জন্য একজন উদাহরণ। আপুর লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক অনেক রকমের অনেক প্রতিকূলতা, যেটা সবাই আসলে পারে না ওভারকাম করতে। মন থেকে যেটা হয় না যে ভেঙে পড়া, এরকমের অনেক কারণ তৈরি হয়েছে লাবণ্য আপু তোমার জীবনে। অবশ্যই কিন্তু হয়েছে। তুমি সবসময় ঘুরে দাঁড়িয়েছো। আমি সেই জায়গা থেকে আসলে তোমাকে স্যালুট দেই। এবং আপুর যে রকমের পুত্র, তোমার কিন্তু একটা পুত্র, এবং এখন তো বয়সন্ধির সেই কঠিন সময় তুমি পার করছো, বলো না? আবার আমাকে আরেকটা পরীক্ষায় রাইট, দাঁড়াতে ওই হয়েছে। 12-13 বছরের মতন এমন বালাই নেই, সেই বালাই নিয়েই তো তোমারও আমারও একই রকমেরই চলছে। সেইখানে আমি একটু জানতে চাই আসলে যে এই যে তোমার ওভারকাম করাগুলো জীবনের এক একটা ধাপে এক এক রকম ভাবে তুমি ওভারকাম করেছো, আমরা সবসময় এনকারেজড, সেটা থেকে শুনতে চাই আরো। আচ্ছা, প্রথমত তো আমার পেশাটাই একটু আমাদের সোসাইটিতে খুব পজিটিভলি নেয় না যে একজন নারী সংবাদ কর্মী সংগ্রহ হবে। করবে দৌড়ে দৌড়ে। হ্যাঁ, এটা পরিবার থেকে খুব একটা সাপোর্ট এখনো দেয় না। আমার পরিবার যে খুব দিয়েছে এটাও বলবো না, আবার একেবারে ধরেও রাখিনি।
মানে আমাকে সুযোগ দিয়েছে, ঠিক আছে ও যা করতে চাচ্ছে করুক, এইটুকু আমাকে সুযোগ দিয়েছে। তো আমি এই যে সংবাদকর্মী হয়ে উঠতে আমাকে প্রতি পদে পদেই তো আসলে পরীক্ষা দিতে হয়েছে, সবসময় নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ আমি এটা পারবো। এটা তো সত্যি। তারপরে হচ্ছে জীবনে প্রাকৃতিকভাবে যে দুর্ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে, যেটা আমার হাজবেন্ড চলে যাওয়ার পর, এবং তখন তো আবার এই সমাজ যখন বলে যে তোমাকে দিয়ে হবে না, সেটা তখন আমি নিজেও অনেক সময় ভেবেছি আসলে কি আমি পারবো, আমাকে দিয়ে কি হবে, আমি কি সন্তানকে একা বড় করতে পারবো। শুনতে যে কি করবে এখন। হ্যাঁ, আশেপাশে মানুষ তো বলেছে, আমি ওটার একটা প্রভাব তো আমাদের উপরেও পড়ে। আমি নিজেও নিজেকে প্রশ্ন করেছি যে আমি কি পারবো, আমার সন্তানকে মানুষ করতে পারবো, কিংবা আমি সারভাইভ করতে পারবো কিনা সোসাইটিতে। তো যাই হোক, আমি হার মানিনি, আসলে আমি চেষ্টা করেছি যে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে থামা যাবে না। সবসময় একটা সাইকেলের উপরেই আমি বসেছিলাম, থামলে তো পড়েই যাব আমি, আমাকে চালাতে হবে এবং আগাতে হবে। তো ওটাই আমি করেছি। এখন সেটা যথেষ্ট ভালোভাবে একেবারে বলেন ডিসটিংশন সহ না, তুমি যেভাবে শুরু করেছো না যে আমি খুব সফল, এটা এখনো বলার সময় আসেনি। আমার ছেলে এখনো ছোট, 9-এ পড়ে, কিন্তু ওকে তুমি যেইভাবে আমরা আমি চেষ্টা করেছি যে বড় করছো, মানে চালিয়ে নিতে, এবং চালাচ্ছি। এবং যেহেতু আমি সিঙ্গেল মা, একা একাই তাকে বড় করার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পেরেছি, এটা যে আমি পুরোটা কৃতিত্ব আমার, এটা একদম বলা ঠিক হবে না। তার পাশে আমার আশেপাশের মানুষগুলো নিশ্চয়ই আমার পাশে শক্তি হয়ে দাঁড়িয়েছে, সেটা সহকর্মী থেকে শুরু করে বন্ধু। এই সময়ের কথা যদি বলি, এই যে দুজন বসে আছে, এরা আমার বয়সে, এরা কিন্তু আমার ছোট, এরা কিন্তু আমার জুনিয়র, কিন্তু এরা আমার এত ভালো বন্ধু যে এমন হয়েছে যে আমার সমবয়সী যে বন্ধুরা, যাদের সঙ্গে আমি বেড়ে উঠেছি, অনেকটা তাদের স্মৃতিও ভুলিয়ে দিয়েছে এরা আমাকে। এবং প্রতি পদে এরা যে আমাকে শক্তি যোগায়, আমি যা করতে চাই সেটা করার জন্য এরা শক্তি হয়ে পাশে দাঁড়ায়। এটা তো এক জীবনে অনেক বড় পাওয়া। অবশ্যই, এবং বন্ধুর মতো বন্ধু পাওয়া। হ্যাঁ, আমি যেহেতু মানুষ, আমার তো ইমোশনটা ওঠানামা করে, কখনো ভেঙে পড়ি, কখনো আবার নিজেকে নির্মাণ করি। এই ভাঙা গড়ায় তো এদের একটা কৃতিত্ব আছে। খুব ভালো লাগে এটা দেখে যে তুমি কিন্তু সত্যিই খুব সাহসী। নয়তো হয় না, এটা তো আসলে আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন, সৃষ্টিকর্তা কার কোথায় কিভাবে লিখেছে আমরা জানি না, কিন্তু সেটার সাথে ঘুরে দাঁড়ানো এবং সেইভাবে চলা, যেভাবে চললে সমাজ, আমার পরিবার, আমার পরিবেশ সবকিছু ঠিক থাকবে এবং তারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবে, এটা সবাই পারে না। সমাজে আসলে পারার জন্য যায় আপু, আমার যেটা মনে হয় যে পারার জন্য নিজের মানসিক শক্তিটার যেমন দরকার, তেমনি ভালো বন্ধু দরকার, যারা আসলে মানসিক শক্তি হয়ে দাঁড়াবে পাশে। এটা খুব দরকার। এটা আমি সবসময় ফিল করি এবং পেয়েছিও। একদম যে পাইনি সেটা বলবো না, প্রতি ক্ষেত্রে এবং প্রত্যেকটা পর্যায়ে 2-1 বন্ধু তো আমরা পাই। এবং ভালো বন্ধু বোধহয় 1-2জনই যথেষ্ট অনেক ক্ষেত্রে। মিতুল আপুর ক্ষেত্রে, মিতুল আপু, এই যে আসলে আমাদের জীবনের চড়াই উতরায়ে অনেক সময় এরকম হয় যে আমরা নিজেই ভাবি যে না না আমাকে দিয়ে হচ্ছে না, হবে না, এরকম কি কখনো হয়েছে? এটা আসলে হয়, কখন হয়েছিল সেটা হচ্ছে যে বাচ্চাটা মানুষ করতে গিয়েই তখন বেশি মানে আমি ফেস করেছি, যেটা হচ্ছে যে বাচ্চাগুলো যখন টিনেজ বয়স থাকে, মানে একটা চেঞ্জ হতে থাকে, তখন মানে আমার 2টা বাচ্চা, একটা ইউনিভার্সিটিতে পড়ে আর একটা হচ্ছে কলেজে পড়ে। তো মানে ওই সিচুয়েশনটা আমি ওভারকাম করেছি। তো ওই সময় আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এই বাচ্চা মানুষ করাটাই আসলে বিশাল একটা বড় ডিফিকাল্ট, মানে একটা বিশাল একটা প্রজেক্ট মনে হয়েছিল আমার কাছে তখন। তো ওই সময় আমি ফিল করেছি যে আসলেই মনে হয় আমি পারবো না ওদেরকে আসলে মানুষ করতে। মানে ওইটা আমার কাছে, ওই সাবজেক্টটা আমার কাছে বিশাল অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু আর বাদ বাকি সব কিছুই আমি মানে পজিটিভলি মানে হ্যান্ডেল করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি বলতে পারবো যে আসলে মানে ওইটাও আসলে মানে আমাকে দিয়ে হয়েছে। ইনফ্যাক্ট সেটা তো আসলে অনেক বড় দায়িত্ব, সন্তানের দায়িত্ব নিয়ে তাকে একটু একটু করে তারা খুব ভালো রেজাল্ট করেছে এবং ভালো ইউনিভার্সিটিতে পড়ছে। আমার মেয়ে এখন কানাডায় একা, মানে তাকে আমি একা পাঠিয়েছি, এবং সে যেটা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয়েছিল যে ও কি পারবে আসলে যেতে, ওই যে তোমাকে দিয়ে হবে কিন্তু তোমাকে দিয়ে হবে কি হবে না এরকম বিষয়টা। তো মানে একটা সময় গিয়ে মনে হলো যে না, ও পারবে, ওকে পাঠানো যেতে পারে। মেয়ে মানুষ একা যাবে, এটা একটা সাইন থাকে যে ওকে একা, মেয়ে মানুষকে একা, মেয়ে বাচ্চাকে একা পাঠাবা,
তামসি না আমার মেয়ে পারবে। আশপাশের অনেক রকমের আমি এত ফ্রেন্ডলি বড় করেছি যে যে সমস্যাগুলো আসলে হওয়ার কথা ছিল সেই সমস্যাগুলো ওরা সবসময় আমার সাথে ডিসকাস করতো। আমি আমার বিজনেসটাকে আমি টাইম দিতাম হচ্ছে লাঞ্চের পরে, মানে সকালে আমি টাইম দিতাম বাচ্চাদেরকে স্কুল ডিউটিটা আমি করতাম নিজে, মানে আমার এই জিনিসগুলো আমি আসলে গুছিয়ে করতাম। যখন আমি স্কুল ডিউটিটা করতাম এই জন্য যে আমি চাইলে একটা লোক রেখে তাকে দিয়ে আমি করাতে পারতাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বাচ্চা স্কুল থেকে যখন বের হবে, স্কুল থেকে বের হয়ে স্কুলের যে ঘটনাটা আমাকে সে সরাসরি বলতে পারবে এবং তখনই ওইটার ইমেজটা যখন থাকবে, বাসায় যেতে সে থাকবে না, তখন সে আমার বন্ধুত্বটাও কিন্তু গড়ে ওঠে। তো তখন সেই গল্পটা থেকে আমি ওর প্রবলেমগুলো ওখানেই সলভ করে দিতাম। ওই সময়টাতে তখন ওখানেই সলভ হয়ে যেত। এবং ওই যে বলে না যে যেমন মা তেমন তার কন্যা, মাশাআল্লাহ মেয়ে যেভাবে সে একা তার পথ চলাটা শুরু করেছে খুব সুভাবে, সেভাবেই এগিয়ে যাবে, সফল হবে, সেটা আমরা প্রত্যাশা করি। নিশ্চয়ই একটা ছোট্ট বিরতির পরে এসে আবার শুনবো। দর্শক যাই আবার ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা আড্ডা দিচ্ছি তোমাকে দিয়ে হবে না। এমন কথা কিন্তু বাংলাদেশকে নিয়েও অনেকে বলেছিল। সেই বাংলাদেশের জন্মের পর যে দেশ বলেছিল যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, তারাই আবার বাংলাদেশকে পুরস্কৃত করেছে বাংলাদেশের এগিয়ে যাওয়া এই যে ইমার্জিং ইকোনমি, সেই ইকোনমি নিয়ে। তাই বলতেই হয় যে বাংলাদেশ কিন্তু পেরেছে, বাংলাদেশকে দিয়েই হয়েছে। আর আমরা তো বাংলাদেশের নারী, আমাদেরকে দিয়ে অবশ্যই হবে, আমরা বিশ্বাস করি। জানি আপনার মনের মধ্যেও সেই বিশ্বাস আছে, যে যাই বলুক না কেন। তাই সেই বিশ্বাসের কথা আমরা শুনতে চাই, অনুপ্রাণিত হতে চাই। অবশ্যই জিততে হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আপনারা আমাদের এই আয়োজন নেক্সাস টেলিভিশনের পর্দায় যেমন দেখতে পাচ্ছেন, একই সাথে নেক্সাস টেলিভিশন যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে অর্থাৎ ফেসবুক, ইউটিউবেও একই সাথে দেখতে পাচ্ছেন। চাইলে এখন লাইভ স্ট্রিমিং করে যেমন দেখতে পারবেন। কোনো কারণে যদি মিস হয়ে যায় কাজের মধ্যে, তাহলে ফেসবুকে থেকে পরেও দেখতে পারবেন এবং একই সাথে আমাদের আজকের এই আয়োজনটি আগামীকালকে রিপিট হবে, তখনও দেখতে পারবেন। আর বন্ধুদের কাছ থেকে শুনছিলাম, তখন ফারজানা আপুর সেই গল্পটা শুনলাম যে তোমাকে দিয়ে হবে না, এই ভাবনার যে একেবারেই বিপরীতে গিয়ে আপনি প্রমাণ করেছেন যে আপনাকে দিয়েই হয়েছে। সো এই যে আসলে আমরা যদি বলি রন্ধনশিল্পী, সেটা অবশ্যই সম্মানের, কিন্তু মজার মজার খাবার খেয়ে আমরা যেমন খুশি হই, সেটাকে ততটা আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি না যখন আমরা প্রফেশন হিসেবে নেই। এবং সেটা যদি আবার নারীদের ক্ষেত্রে, আপনি বলছিলেন যে হ্যাঁ বাবুর্চি, তাও আবার মানে ঘরের বউ, জানি এটা নিয়ে আপনাকে অনেক কিছু নিশ্চয়ই সামাল দিতে হয়েছে। একটু শুনি আরো একটু বিস্তারিত। তো আমার যেহেতু আমি যখন শুরু করেছি, আমি জিনিসটা চেয়েছিলাম যে জেনে বুঝে এবং বেসিক থেকে শুরু করব, শেকড় থেকে আমি জানবো। আমার ভেতরে ওইটা কাজ করেনি যে আমি অ্যামাচারলি শিখবো, বা আজকে এখানে 5টা কুজিন, কালকে ওখানে আর 5টা কুজিন, এরকম করে, বা নিজেকে এক্সপ্লোর করার জন্য অন্য কোনো মিডিয়া ধরে একটা হাইলাইটেড একটা কিছু প্ল্যাটফর্ম ক্রিয়েট করে তারপরে আমি সামনে চলে আসব বা একটা ইনস্টিটিউট দিয়ে দিব, এরকম কোনো আমার ছিল না। আমার মনে হচ্ছে আমাকে জানতে হবে, শিখতে হবে, এবং ওই ধারণাকে ধরে রেখেই আমি NHTTI থেকে করার পরে 1 by 1 আমি অ্যাটাচমেন্ট করেছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টগুলো আমি করেছি, এবং ওখানে যেই কিন্তু আমি নতুন একটা ওয়ার্ল্ড আবিষ্কার করেছি, যেখানে 95% এমপ্লয়িজ আর মেল অ্যান্ড ভেরি ফিউ 5% ইউজ টু বি ফিমেল। এবং রেডিসনে আমি মাত্র 2 জন ফিমেল এমপ্লয়ি পেয়েছিলাম, ওখানে আপুদেরকে পেয়েছিলাম সিনিয়র, এবং তারাও কিন্তু অফ স্ক্রিনেই থাকতো, তারা কখনো এরকম লাইমলাইটেও আসেনি। তো তাদের কাছ থেকে আমি অনেক তখন শিখেছি অ্যাটাচমেন্টের সময়। এবং এখানে একটা কথা না বললে না, আমি যখন পর্যটনে যাই, যেদিন আমি অ্যাডমিশন নিব, তো তার আগে আমি একবার যেয়ে দেখে এসেছিলাম, তো উইথ মাই বিলাভড হাজব্যান্ড। তো তারপরে যখন আমি ডিসিশন নিয়েছি যে না আমি ওখানে যাব, আমি করব, তো ওখানে আমার যে ম্যাম, যাকে আমি মেন্টর বা আমার ফার্স্ট আইডল মনে করি, তো উনি আমাকে বলেছে, ফারজানা আমি কিন্তু এখানে অনেক ধরনের, অনেক আমাদের এই একটা
ক্যারিয়ারে একটা প্লাস পয়েন্ট আছে, একটু ইন্টারাপ্ট করে ওইটা আমি মাঝখানে একটু আনতে চাই। সেটা হচ্ছে যে এটার একটা প্লাস পয়েন্ট কি, এখানে কোনো এজ লিমিট নাই। সো ম্যাম আমাকে বলেছিলেন যে এখানে ছোট বড় সব বয়সের ছেলেপেলেরা কিন্তু ক্লাসে আসে এবং আমি বকা দিই, তো তুমি কি এটা অ্যাকসেপ্ট করতে পারবে, তুমি তো মন খারাপ করতে পারবে না কিন্তু। হ্যাঁ, তাই আমি বলছি না, কোনো অসুবিধা নেই ম্যাম, আমি অ্যাডজাস্ট করে নিব। এবং আফটার 13 ইয়ার্স পরে আমি আবার ওরকম হোয়াইট ইউনিফর্ম পরে, হ্যাঁ, আমার ছোট বাচ্চাকে, আমারও 2 বাচ্চা মিতুলের মতোই, আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ে। আর কেউ বলবে না আপনাদের দুজনের কাছে টিপস নিতে ওর হবে। সাথে আমার এদিক থেকে একটু মিল, অনেক কিছু মিল ওর সাথে। হ্যাঁ। তো আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ও দেশের বাইরে বিজনেস ম্যানেজমেন্টে পড়ছে, আর মেয়ে এবার ও লেভেল দিয়েছে। তো আমার ছোটটা তখন বেশ ছোট ছিল, ওকে স্কুলে দিয়ে তারপরে আমি ক্লাসে যেতাম এবং ও আসার আগ পিছ করেই আমি আবার ব্যাক করতাম। সো এইভাবে আমার স্ক্যাজুল আমি ঠিক করে নিয়েছিলাম। তো ইন্ডাস্ট্রিতে যে আমি এটা ফেস করেছি, তখন আমার মনে হচ্ছে মানে রিয়েলিটি কত টাফ হতে পারে। এবং একটা মেয়ে হিসেবে যেহেতু আমি কারো কাছে কখনো ওরকমভাবে এই ধরনের ওয়ার্ড শুনে ইউজ টু না, যে আপনি কোত্থেকে আসছেন বা আপনি কেন আসছেন বা আপনি কেন এটাই আপনার করতে হলো। হ্যাঁ, আমি যখন যে কিচেনে, আমাদের কিন্তু কিচেন ভাগ করা আছে, হ্যাঁ, লাইক কোল্ড কিচেন, হট কিচেন, বুচার। সো আমি প্রত্যেকটা কিচেনে ঘুরে ঘুরে কাজ শিখতাম, ইনিশিয়েটিভ নিয়েই শিখতাম। এবং বড় সিনিয়র শেফদের কাছে আমি খুব আর্জ নিয়ে জিজ্ঞেস করতাম আমার ডিউটি। তখন তো অ্যাটাচমেন্ট যারা ট্রেনি থাকে তাদেরকে কোনো বেলই দেয় না, ঠিক আছে। তো তারপরও আমি মানে আমি ওই জায়গাটাতে ঢুকলে আমি না ভুলে যেতাম যে আমি কি, বা আমি আমার পার্সোনাল কোনো কিছু নিয়ে আমাকে কখনো ওই ইগোটা আমার ভেতরে কাজ করতো না। এটা তখন আপনার বোধহয় একটাই নেশা ছিল যে শিখতে হবে এবং আমার কিছু করে বের হতে হবে, আমার নিজের একটা আইডেন্টিটি ডেভেলপ করতে হবে। আমি ফারজানা হিসেবে আমি নিজেকে পরিচিত করতে চাই, অমুকের ওয়াইফ তুমুকের ওয়াইফ হিসেবে না। এবং এটা আমি বলবো যে আমার বিয়ের আগে থেকে, হ্যাঁ, আমি মানে আমার ফ্যামিলির ওই ধাঁচের থেকে বাইরে এসে আমার মনে হতো যে আই ওয়ান্ট টু বি সামথিং, যেটা আমার নাম হিসেবে আমি নিজের, আমার একটা ভিজিটিং কার্ড থাকবে, আমার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে। এটা তখন হয়তো ওই বয়সে, কম বয়সে শখই ছিল, কিন্তু পরে এটা ইটস টার্ন আউট প্রফেশন, হ্যাঁ, প্যাশন থেকেই আমি বলবো। তখন একেবারে বার্নিং ছিল ইস্যুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু না ওই বললাম না যে ওই একটা বড় সমুদ্রে পড়ে যখন দেখলাম যে না, এখানে আমি খুবই তুচ্ছ একটা কণা এবং আমাকে আরো ডেপথে যেতে হবে জানতে হলে, এবং এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হলে, শক্তভাবে ফাউন্ডেশনটা ডেভেলপ করতে হলে আমাকে শিখতে হবে। তো ওখানে থাকার সুবাদে আমার যেটা হয়েছে, তারপরে আমি আবার আরেক জায়গায় 2টা অ্যাটাচমেন্ট করেছি, আমি আরেক জায়গায় করেছি, দেশের বাইরে করেছি ফুড হাইজিন সেফটি নিয়ে। তো তখন শেফদের কাছে আমি অনেক কিছু শিখেছি, পাশাপাশি আমি অনেক কথাও শুনেছি। কখনো কি এরকম হয়েছে যে কোনো পার্টিকুলার একটা কোনো কিছু আপনাকে শেফ কাইন্ড অফ এক্সামিন করার জন্যই আপনাকে দিয়েছে এবং প্রথমে বলছে হ্যাঁ ট্রাই করো, বাট তোমাকে দিয়ে হবে না, এরকম বলেছে? না, শেফরা কেন জানি এটা আমাকে বলে নাই। এদিক থেকে আমি খুব লাকি বলবো নিজেকে। হ্যাঁ, এবং আমি ওটাকে আমি প্রুফ করেছি। আমি যখন যে টাস্ক পেয়েছি আমি সেটাকে প্রুফ করেছি যে আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার জন্য। এবং আমার যেই বস ছিলেন বা আমার শেফ যারা ছিলেন, এক্সিকিউটিভ শেফের আন্ডারে, যাদের আন্ডারে আমি কাজ করেছি বা শিখেছি, তাদের প্রচণ্ড রকমের বিশ্বাস ছিল যে আপনি পারবেন। হ্যাঁ, আমি খুব ছোট্ট একটা ডেজিগনেশন নিয়েই আমি ঢুকেছিলাম, যেহেতু ইট ওয়াজ মাই একদম কি বলবো একটা লার্নিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, যখন আমি অ্যাটাচমেন্টে থাকতে থাকতে আমি জব অফার পাই এবং আমি জবটা গ্র্যাব করি। বাট আপনি ছোট একটা ডেজিগনেশন নিয়ে ঢুকলেও কি হবে, আপনার স্কুলিংটা এই ক্ষেত্রে ওয়াজ পারফেক্ট। কারণ শুরুতেই আপনাকে আপনার যিনি আইডল তিনি বলে দিয়েছে যে এনভায়রনমেন্টটা এরকম এবং তোমাকে কিন্তু অনেক বকাটকা খেতে হবে, বকাটকা খেতে হবে। এবং উনি আরেকটা কথা বলেছিলেন যে এখানে ইগো থাকলে হবে না, ইগো থেকে এটা বাদ দিয়ে জাস্ট লেট ইট গো। রাইট। হ্যাঁ, and you have to survive and accept everything. So আমার না মাইন্ড সেটআপটা ওরকম হয়ে গিয়েছে। তো এটা আমি আপনার এই যে আপনার ম্যাম বলি বা আপনার আইডল যাই বলি, উনি যে বলেছেন ওই সূত্র ধরে কিন্তু আসলে আমার মনে হয় সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে যে মানে গো অ্যাহেড, ওই ইগোর ইটা বাদ দিলেই কিন্তু কেবলমাত্র আসলে আমরা বোধহয় এগোতে পারি এবং তখনই তোমাকে দিয়েই হবে, এটা আমরা আসলে বলতে পারি। খুব ভালো লাগছে আপু শুনে যে কিভাবে একটু একটু করে নিজের অবস্থানটা শক্ত করে ওই যে নিজের আইডেন্টিটি। এবং আপু আজকে কিন্তু আপনার বিজনেস কার্ডটা আমাকে দিয়ে যাবেন, কারণ এটা ওই যে আপনি যেভাবে বললেন, আমি ওই খুশিটা
আপনার বলার মধ্যে চোখে মুখে আনন্দটাই বলে দিচ্ছিল যে আসলে কতখানি ওন করেন আপনি ব্যাপারটা ভিতর থেকে। হ্যাঁ, আরো ভালো লাগার ব্যাপারটা তখন হয় যখন আমি ক্যারি করতে ভুলে যাই, আমার হাজবেন্ড ওর ওয়ালেট থেকে বের করে দিয়ে বলে আমি ফারজানার হাজবেন্ড, এন্ড দ্যাট অ্যামেজড মি আ লট। আমার একদম গুজবাম হলো, সি রাইট, সিরিয়াসলি দিস রিয়েলি মিন্স আ লট, ইটস মিন আ লট টু মি। এক্স্যাক্টলি, খুব ভালো লাগছে। আরও দেখতে পাচ্ছি অনেক দিন পরে আজকে ইসরাত জাহান আপা যুক্ত হয়েছেন আমাদের সাথে। এর মধ্যে রুমা আপু, হাসিনা আপু, রেবেকা আজম আপু যুক্ত হয়েছে। কেন ক্যামেরা অন করনি গো? ক্যামেরা অন করে ফেলো। আমি তাহলে প্রথমে এইবার আমি একটু ইসরাত আপুকেই শুনি, এবং আপুর সাথে আগে ঝগড়া হবে, মান অভিমান হবে। আপু, এতদিন সুন্দরী আপুটা কোথায় ছিল আমাদের? ধন্যবাদ। আমি এতদিন একটু ব্যস্ত ছিলাম, ওই যে খালি ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায় ইসরাত আপা। ঘুরে ঘুরে এখন বেড়াচ্ছি না, কাজ নিয়ে ব্যস্ত আছি একটু। আমি আবার ইলেক্টেড হয়ে এসেছি গুলশান সোসাইটি থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। গত পরশুদিনই আমি ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিডের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছি। সো একটু ব্যস্ত ছিলাম। বাহ, কংগ্রাচুলেশনস আপা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবকিছু মিলিয়ে সময় তো ভালো কাটছে, কিন্তু জানি যে আপনি অনেক রকমের অনেক কাজ, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন জীবনে, এবং এই নানা অভিজ্ঞতা অর্জনের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই এরকম এসছে যে না তোমাকে দিয়ে হবে না, শুনেছেন কি আসলেই? জীবনের শুরুতে অনেক শুনতে হয়েছে যে একেবারেই আমি হাউসওয়াইফ ছিলাম টিল আমি ইউনিভার্সিটি থেকে যখন পাশ করে, আমি বলতে গেলে যে ইউনিভার্সিটি যখন ছিলাম তখন আমি কাজ করতাম। বিয়ের পরে একেবারেই আমি ঘর কোনো হাউসওয়াইফ ঠিক বলবো না, যে একেবারে ঘর নিয়ে সংসার নিয়ে বসেছিলাম। সো ওই সময়টাতে অনেকেই ভেবেছে ও তো শেষ, ওই বাচ্চা দুটো পালছে আর সংসার করছে অ্যাজ ইউজুয়াল সংসার। তো ওটা থেকে আমি বেরোয় এসেছি। মানে প্রায় বলা হতো হাউসওয়াইফ, আমরা কিন্তু হাউস মেকারও বলি না, ও হাউসওয়াইফ। মানে এটা খুব কমন, যে এটা যে কত টাফ জব এটা বুঝতে অনেক কঠিন, অনেকে আমরা বুঝি না। তো ওটা থেকেই বেরিয়ে আসার জন্য মেইনলি আমি প্রথমে স্কুলে জয়েন করেছি, ছোট বাচ্চাদের নিয়ে কাজ করেছি। করতে গিয়ে অনেক শোনা হয়েছে যে এই বয়সে এসছে, উনি ছোট বাচ্চা নিয়ে কি কাজ করবে, বয়সটা তো বেশ হয়ে গেল 35 অ্যারাউন্ড, এখন এসে ছোট বাচ্চা নার্সারি প্লে বাচ্চা পড়াবে, ওনার তো মুভমেন্টেই অসুবিধা হয়। সেটা একটা অবস্টেকল ছিল। সেখান থেকে আস্তে আস্তে আমি অনেক জায়গায় হয়েছে, হয়নি যে তা না, যে হবে না, আসলে ও ওই টাইপের না, ও পারবে না, এই বয়সে হবে না, না অনেক নায়ের খাতা অনেক বড় ছিল। তো নিজেকে প্রুফ করতে পেরেছি যে আই ক্যান। আমাদের আসলে মনোবল থাকলে এগুলো কোনো ব্যাপার না, একদম এইজ কোনো ফ্যাক্টর নেই, নাম্বার। নাম্বারটাকে যখন ওভারকাম করি তখন আমরা সবকিছুই করতে পারি। আর পাছে লোকে কিছু বলবে, এটা সোসাইটি, সমাজ, আমাদের সমাজ ব্যবস্থা এরকম। আমরাই আমাদের মানুষকে বলি যে তোমাকে দিয়ে হবে না। আমি হয়তো আমার পাশে আমার বাচ্চাকে বলছি, বা আমার নেইবারের বাচ্চাকে বলছি, বা আমার ছোট স্টুডেন্টটাকে অনেক সময় বলতে আমরা দ্বিধা করি না, এই তুমি তো কিছু পারো, এটা বলতে হয়, মানে বলে ডিমোরালাইজ করতে খুব সাহসী হই আমরা। কিন্তু মানুষকে অনেক সময় আপা ওই যে বলে না যে পুরস্কার যেমন মানুষকে অনেক অনুপ্রেরণা দেয়, বড় করে, তিরস্কারও কিন্তু মানুষকে খুব মানে অনেক ক্ষেত্রে আবার মানে স্পিরিটও দেয় যে না আমাকে করতে হবে, মানে তৈরি হয় একটা কাজ করার জন্য, সেই কনফিডেন্সটা একদম থামিয়ে দেয়, মানে মানে একদম স্টপ হয়ে যায় যে আচ্ছা আমি, মানে তখন কনফিউশন তৈরি হয় যে আসলে আমি মনে পারছি না। তারপরেও যারা আসলে ওইটার থেকে ঘুরে দাঁড়ায় তারাই এগিয়ে যেতে পারে। আপনারা কিন্তু সেই দলেরই। অনেক ভালো লাগলো আপা, চেষ্টা করবেন প্লিজ শত ব্যস্ততার মধ্যেও যুক্ত হতে, আমাদের খুব ভালো লাগে, আপনাদেরকে খুব মিস করি নয়তো। তো আবার একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে নিশ্চয়ই শুনবো বাকি বন্ধুদের। দর্শক, বন্ধুদের কাছ থেকে যতই শুনছি ততই নিজের ভিতরে সাহসটা বেড়ে যাচ্ছে যে আসলেই ওই যে তোমাকে দিয়ে হবে না বিপরীতে আমাকে দিয়েই হবে। জানি আপনার মনেরও সেই কথা, অবশ্যই সেই কথা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। তোমাকে দিয়ে হবে না বললেন তো ঠিকঠাক করে ভেবে যে কতবার আপনাকে এই কথাটি শুনতে হয়েছে জীবনের বিভিন্ন পর্যায়ে? জানি অনেকবার। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো উল্টোটা, যে না না তুমিই পারবে, কারণ আমাদের পরিবার, আমাদের পরিবেশে আশেপাশে এমন অনেক মানুষ আছে অনুপ্রেরণাদায়ী, যারা
যে কোনো কিছুর ক্ষেত্রেই আপনার পাশে থাকে সাহস হয়ে, একটা আলাদা রকমের ভরসা হয়ে, সব শুনতে চাই। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর বন্ধুদের কাছ থেকে এক এক করে শুনছি। এর মধ্যে দেখতে পাচ্ছি মুন্নি আপু যুক্ত হয়েছেন, সাদিয়া আপু যুক্ত হয়েছেন, কিন্তু এখনও ক্যামেরাটা অন করেননি। প্লিজ, আমরা মিস করতে চাই না, তাই না? ক্যামেরাটা অন করে ফেলবেন সাদিয়া আপু, কারণ আপু আপনাকে মিস করছে। মিতুল আপু আপনার বন্ধু, আমরাও দেখতে চাই। হ্যাঁ ঠিক তাই। আপু কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয়, বোধ হয়। রেবেকা আজম আপু, এই তো সাদিয়া আপু একটু কষ্ট দিব, ফোনটাকে এইভাবে একটু আড়াআড়ি ভাবে একটু সেট করবেন বাকি বন্ধুদের মতো। বাহ, ভেরি স্মার্ট। জাস্ট অটো রোটেশনটা অন করে দিতে হবে আপু, তাহলেই হয়ে যাবে। আর এই ফাঁকে আমি তাহলে একটু আবারও লাবণ্য আপুর কাছে শুনি। লাবণ্য আপু, এই যে আমরা আজকে তোমাকে দিয়ে হবে না গল্প শুনছি, কিন্তু যেমন ইশরাত আপু বললেন না যে আসলে এইজ ইজ জাস্ট আ নাম্বার। অনেক সময় হয় যে আমরা ভাবি যে একটা নির্দিষ্ট সময়ের পরে আসলে বোধহয় শেখা যায় না, কিন্তু প্রতিনিয়তই তো আমরা চাইলে পারি আমাদের আশেপাশে জীবনের কত প্রয়োজনীয় কিছু। এবং তুমি কিন্তু স্কুটি শিখেছো, তাই না? এখানে কিন্তু তোমাকে দিয়ে হবে না এটা আমাকে শুনতে হয়েছে। এক্স্যাক্টলি। প্রথম যখন আমি চালানো শিখছিলাম তখন বারবার পড়ে যেতাম, দুই একবার পড়ে গিয়ে হাত পায়ে ব্যথাও পেয়েছি। তখন কিন্তু আমার কালিগরাই কিন্তু বলেছে যে তো মানে আসলে আপা মনে হয় পারবে না, আপাকে দিয়ে হবে না। তখন আমার মনের মধ্যে একটা জেদ আসলো। হ্যাঁ, তখন আমার না, ওরা যখন শুনলাম কখনো সাইকেলও চালাইনি, তখন বললো না আপা মনে হয় পারবে না আসলে, এবং তার এই এজে এসে সে মনে হয় পারবে না। তখনই আমার মধ্যে আসলে জেদটা চেপে বসলো যে আমাকে দিয়ে এত কিছু হলো আর স্কুটি চালানো হবে না, এটা মনে হয় এই কলঙ্কটা আমি গায়ে মাখবো না, আমাকে পারতেই হবে। এবং আমি পেরেছি, রাস্তায় চালিয়েছি। তো ছেলেকে নিয়ে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াও। হ্যাঁ, এখন আর উঠাচ্ছি না অবশ্য। যাই হোক, কিন্তু এই যে আসলে পেরেছি, মানুষ চালিয়ে যে সবকিছু করতে পারে, সবকিছু না হলে অনেক কিছুই যে করতে পারে, একদম সত্যি। ঠিক, নারীরা আসলে সব পারে। বলো, সন্তান ধারণ করেছো, তারপরে বের হওয়ার পরে ছোট্ট এইটুকু হাত থেকে যিনি প্রাণের জন্ম দিতে পারে, সে আর কি না পারে, সবচেয়ে বড় কাজটাই তো পারে। আমার কাছে মনে হয় যে এত ছোট ছোট হাত পা কত নরম, ওর ভিতর জামা কাপড় পরাও, গোসল করাও, খাওয়াও, এটা যে পারে, আর তার পক্ষে অসম্ভব কি? একদম। মিতুল আপু, এই যে আসলে স্বপ্ন দেখা এবং কৃষ্ণচূড়ার সাথে সেই স্বপ্নটা বললেন না যে 11 সাল থেকে বোধহয় 11 সাল থেকে তুমি নিজের স্বপ্নটাকে ওইরকম রক্তিম করে বাঁচিয়ে রেখেছো। এবার কদিন আগেই দেখলাম যে একটা দারুণ এক্সিবিশন হয়ে গেল এবং দারুণ সব কালেকশনস। আমি সময়ের অভাবে আসলে আমি যেতে পারিনি, নানা ব্যস্ততায়, আমার সময়টাতে সবাই খুব ইচ্ছে করেছে কিন্তু পারিনি। বাট আপুর ফেসবুকের কল্যাণে আমি কিন্তু খুব মানে দেখে একটা থাকে না ভিতর থেকে ভালো লাগাটা। হ্যাঁ, যাওয়ার আসলে সবকিছুই মানে কিছুক্ষণ পর পর জানাচ্ছে, পোস্ট দিচ্ছে, কারণ আমিও ওটা মানে দেখে আমি আর মানে পোস্ট দিতে পারিনি কারণ আমি তো বিজি। তো ওইটা আপু করেছে আর কি আমার নিজের বোনের জন্য। আপু বলছিল যে তোমাদের তিনজনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাও বোধহয় আরো সজীব হয়েছে, আরো বোধহয় গাঢ় হয়েছে। বলবো যেহেতু যোগসূত্রটা আমি তৈরি করেছি, মালাটা আমি গেঁথেছি এই মুক্তোর কাজে, আমি মনে হয় ভালো বলতে পারবো। আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করি, বিভিন্ন ক্ষেত্রে নারীরা যারা কাজ করেন তাদেরকে মানে উৎসাহ দেওয়া, মানে তাদেরকে প্রচারে নিয়ে আসাই আমার কাজ। পেশাগত জায়গা থেকে আমি এটা করি, করতে করতে আমি অনেক মানুষের সঙ্গে এবং অনেক নারীর সঙ্গে পরিচিত। তো সেই হিসেবে আমি একজন শেফ হিসেবে যেমন ফারজানাকে চিনি, তেমনি আবার মিতুলকে চিনি একজন উদ্যোক্তা এবং ডিজাইনার হিসেবে। আলাদা আলাদা দুজন মানুষকে আমি চিনি এবং সবার সঙ্গে তো আসলে সমানভাবে মেশা হয় না। তো কোনো এক কারণে মিতুলের সাথে আমার বন্ডিংটা ভালো হয়েছে, আবার আলাদাভাবে ফারজানার সঙ্গেও ভালো হয়েছে। এবং আমি এদের দুজনের সঙ্গে আলাদা করে যখন মিশি তখন মনে হয় যে এদের মানসিকতার জন্য অনেকটা মিল আছে, মানে আমার সঙ্গে যায় এবং মানে এ যেভাবে ভাবে ও সেভাবে ভাবে। তা আমি ওকে প্রায়ই বলতাম যে তোর সঙ্গে একজনকে আমি পরিচয় করি। এটা ঠিক, আপু আমাকে প্রায়ই বলতো। ফারজানাকে আমি তোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, নামও বলিনি, আমি শুধু বলেছি তোর সঙ্গে আমি একজনকে পরিচয় করিয়ে দেবো। ওকে একদিন বলেছিলাম। যাই হোক, তো যখন প্রদর্শনীটা যখন হলো তখন আমি ওকে ইনভাইট করলাম। যেহেতু মিতুলের প্রদর্শনীটা নিয়ে একটু বলি, প্রদর্শনীতে তো মিতুল মানে
করলেও প্রচারের কাজটা আমি করেছি আসলে, মানে সাংবাদিক হিসেবে যেটা করা হয় তার চেয়ে অনেক, তার চেয়ে অনেক বেশি করেছি আসলে, বোন হিসেবে কিংবা বন্ধু হিসেবে আমি করেছি, অনেকটা নিজের দায়িত্ব মনে করে। তখন আমি যেহেতু অনেককে ইনভাইট করেছি, তখন আমি ফারজানাকেও ইনভাইট করেছি এবং এদের দুজনকে আমি পরিচয় করে দিলাম ওই দিন। ওরা একজন আরেকজনকে দেখলো ওই দিনই প্রথম, এবং তারপরে এদের মধ্যে এখন এখন এত বন্ধুত্ব, মাঝে মাঝে আমি দূরে দাঁড়িয়ে দেখি যে তার মানে আসলে একটা ভালো কাজ, আপনি থেকে এরা তুমি, তুমি থেকে এরা তুই, চলে আসছে এবং তারপরে লাবণ্য আপু যে বলেন যে একটা ভালো কাজ কিন্তু সবসময় আরো নতুন ভালো অনেক কিছু জন্ম দেয়, তাই না? এই যে এখানে আরো একটা কথা আছে, এবার আমি একটু বলি যে সবার সাথে কিন্তু আবার এটা হয় না। না না, অবশ্যই না। হ্যাঁ, এটা কিন্তু কত মানুষ লাইফে আসছে গেছে কাজের সুবাদে, বলেন আমাদেরও তো মানুষ নিয়ে কাজ, আমারও মানুষ নিয়ে কাজ, ও অনেক মানুষ নিয়ে কাজ করে, কিন্তু এই যে একটা বলে না মেন্টাল স্ট্যাবিলিটি, একটা সিক্রোনাইজিং, এই জিনিসটা কোথায় যেন তিনজনের মধ্যে। হ্যাঁ, এবং আমরা এটা আরো আবিষ্কার করেছি। এক্সিবিশন তো একটা উসিলা মাত্র, ওই 3 দিন একটা সময় ছিল। আমি একটু বলি আমার জায়গা থেকে, আমি ওই দিনই ওকে ফার্স্ট টাইম দেখি এবং আপুকে আমি জিজ্ঞেস করলাম ওই কি সে? আচ্ছা, ও দেখে তখন আপু বললো যে আচ্ছা চিন্তা করো, ভেবে নাও তুমি। আপু আবার একটু মানে একটু টুইস্ট রেখে দিল যে আমি যে কথাটা বলেছি সেটা তুমি দেখো, মানে কিরকম। খুব মজা লাগলো আমার আসলে তখন ওর একটা জিনিসই আমাকে খুবই টাচ করেছে, যেটা হচ্ছে যে ও আমাকে চিনে না, মানে ফার্স্ট দিনই সে আমার জন্য একটা মানে ভাস্কে করে মানে মানে একটু সুন্দর করে কতগুলা কৃষ্ণচূড়া নিয়ে এসেছে। তো আমি আমার ওইটা মানে একদম আমি মিতুল আপু থামিয়ে দিয়ে বলতেই হচ্ছে যে ওই যে বলে না বরকনে দেখার মতো অপেক্ষা করা। না, আমি বেশি ইন্সপায়ার এবং মানে বেশি মানে আমার ও টাচি হয়েছে তখনই। আমার আসলে কৃষ্ণচূড়ার রিয়েল ফ্লাওয়ারটা ওই সময় খুব দরকার ছিল, মানে দরকারের জন্যই যে ওকে ভালো লেগেছে তা না, মানে আমার সেই জায়গাটা সে পূরণ করেছে। মানে আমার কাছে মনে হয়েছে যে ওই ফুলটা দিয়ে আমরা তারপর ওপেনিং করি। চন্দ্রশেখর শাহ দাদা আমার মানে গুরু বলেন এবং আমার শ্রদ্ধেয় একজন ডিজাইনার, আমারও সরাসরি শিক্ষক, উনি আমার টিচার বলেন, গুরু বলেন, সবকিছু ওনাকে আমি অনুকরণ করার চেষ্টা করি। মানে হয় না হয়তো বা, কিন্তু অনুকরণ করার চেষ্টা করি। তো উনি ওইটা দিয়ে ওপেনিং করলো, মানে ওইটা আমি তখন রাতের বেলা আমি অনেক কিছু ভাবতে থাকি, মানে যখন একা হই তখন সেই ভাবনার কথাগুলো এখন আবার ভাবতে থাকুন, আমরা শুনবো। তার আগে আমাদের স্ক্রিনে দেখুন, আমরা যেমনটি জানি দর্শক, একটু আগে আমাদের জারিন আপু যেমন বললেন, ইসরাত জারিন আপু, যে আমাদের বয়স এটা কিন্তু জাস্ট আ নাম্বার, কিন্তু তবু প্রকৃতির যে খেলা, সেই খেলায় আমাদের বয়সের ছাপ আসে, আমাদের এক এক বয়সের এক এক রকমের সৌন্দর্য, যেই সৌন্দর্য ভিতর বাহির সব কিছু মিলিয়ে ফুটে ওঠে। তো সেই সৌন্দর্যকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে একটু যত্নের তো প্রয়োজন হয় অবশ্যই। আর সেটি বাংলাদেশে যিনি প্রথম অনুভব করেছিলেন তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় বিউটিশিয়ান, বিউটি এক্সপার্ট জেরিন আজগার। তিনি আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সব বন্ধুদের জন্য দারুণ একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন, আমরা কিভাবে যত্নে থাকলে একটুখানি আরও বেশি সজীব এবং সুন্দর হতে পারি বা থাকতে পারি সেই ব্যাপারে। চলুন দেখে আসি। একটু ইয়াতে অডিওটা দিলে ভালো হবে। বাহ আপু, এই যে আসলে আমাদের শ্রদ্ধেয় জেরিন আজগার, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী বিউটি এক্সপার্ট। নারী মানে কি আসলে বিউটি এক্সপার্ট। বাংলাদেশের পার্সপেক্টিভে যখন তিনি শুরু করেছেন তখন আমার ধারণা ওনাকে অনেকবার শুনতে হয়েছে যে না না এইসব বাংলাদেশে চলবে না, তোমাকে দিয়ে হবে না, তাই না? এবং সেটাকে ওভারকাম করেই কিন্তু তাকে আগাতে হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। শুনবো আমরা এই ব্যাপারেও একটা ছোট্ট বিরতির সময়। আমরা দর্শক যাই ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, আরো আনন্দময় আড্ডা আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। তোমাকে দিয়ে হবে না, আজ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। জানি বাংলাদেশের নারীরা সব থেকে বোধহয় বেশি বারবার প্রমাণ করে যে বাংলাদেশের নারীরা সব পারে। বাঙালি নারীদের যে উদ্যম, সে একেবারে যদি আমরা শুরু থেকে দেখি, বাংলাদেশ জন্মের আগেও বাঙালি নারীরা সেই একেবারে যে কোনো যুদ্ধ বলি, বিপ্লব বলি, সেখানে কিভাবে ভূমিকা রেখেছে, সেই প্রতিলতা ওয়াদেদার থেকে শুরু করে আমাদের আজকের একজন সকিনা, যে কিনা হয়তো পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছে, প্রতিনিয়তই কিভাবে ঘর সামলে সন্তান লালন পালন করে কাজ করে দেশের অর্থনীতিতে বিনিয়োগ করছে, এটা অনেক বড় সম্মানের। আপনাদের এই ভাবনাগুলোর কথাই আমরা শুনতে আজ বসেছি। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর অনেক বন্ধুরাই আসলে এর মধ্যে যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছি দিলারা আপা যুক্ত হয়েছেন আজকে আমাদের সাথে অনেক দিন পরে। আমাদের গানের পাখি রুমি আপু যুক্ত হয়েছেন, রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন এবং সাদিয়া আপু, আমাদের মিতুল আপুর বন্ধু। তো সাদিয়া আপুর সাথে একটু কথা বলি। সাদিয়া আপু, আমার কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপু, অনেক শুভেচ্ছা। আচ্ছা, আপনাদেরকেও অনেক শুভেচ্ছা নেক্সাস টিভিকে। আমি শুনেছি প্রোগ্রামটার কথা, কিন্তু আজকে মিতুল যাওয়ার কারণে আমি এসেছি আপনাদের সাথে পরিচিত হতে। আমি ঢাকায় থাকি, লেক সার্কাস আমার বাসা। আর আমি একটা আমার নিজের প্রতিষ্ঠান আছে, যেটা আমাদের মানে পারিবারিক প্রতিষ্ঠান, ওখানে আমি আপাতত চেয়ারম্যান পোস্টে আছি। বাহ। তো যাই হোক, তুলের আজকে এই প্রোগ্রামটা দেখতে পেয়ে আপনাদের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে এবং অনেক মজা করে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে? ও সবসময় সুন্দর, ওকে আমরা মানে আমার বন্ধু আর বোন দুটাই। আপনাকে দেখতে তাই মনে হচ্ছে, চেহারায় ভীষণ মিল। জি জি, আলহামদুলিল্লাহ। আপু, আজকে আমাদের যে টপিক তোমাকে দিয়ে হবে না, আপনি যে বললেন পারিবারিক প্রতিষ্ঠান, সেখানে আপনি চেয়ারম্যানের যে গুরু দায়িত্ব সেটা পালন করছেন এবং অনেক ক্ষেত্রে আসলে আমাদের যেই সমাজ কাঠামো, সেখানে একটা এরকম প্রচলিত ব্যাপার আছে যে মেয়ে একটা প্রতিষ্ঠানের হাল ধরবে, এটা বাবা একেবারে যাচ্ছে তাই। আপনার ক্ষেত্রে এরকম? জি, আমার ক্ষেত্রে বলতে আসলে হয় কি, আমাদের যেমন এই প্রতিষ্ঠানটা বেসিক্যালি কিন্তু আমার হাজবেন্ডের, তো ওই চাই যে না আমিও থাকি ওর সাথে এবং পেট করি যতটুকু পারি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাই। তো আসলে সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে তোমাকে দিয়ে হবে না, আসলে হয়, শুধু অভাব থাকে যে পারবো কিনা বা পারবে কিনা, পারছে কিনা, সেটাই। তো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, করছি যতটুকু সম্ভব, আমি ওরকে মানে হেল্প করে যাই। হ্যাঁ, তো আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে যার জন্য আমি বলতে বসেছি এবং বলছি আর কি, যে ভালো লাগলো জেনে আপু, ওর সাথে পেরেছি, ওর সাথে আমি ওকে হেল্প করতে পারি আর কি, সেটাই। আপু খুবই হাম্বল, কি সুন্দর করে বলছি, ওকে আমি হেল্প করতে পেরেছি, পারি। খুব খুব এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে বিনয়ী থাকা। নিজের অনেক সময় আমাদের ভিতরে যখন সক্ষমতা বাড়ে, আমাদের ভিতরে বিনয়টা কমে যায়। তা আপু এটাও কিন্তু একটা উদাহরণ। আরও অনেক দূর এগিয়ে যাবেন, ভালো করবেন, আর অবশ্যই আমাদের সাথে আমাদের আড্ডায় যুক্ত হবেন, নতুন নতুন অনেক বন্ধু পাবেন, আমরাও অনেক কিছু জেনে সমৃদ্ধ হব আপনার কাছ থেকে। দিলারা আপার কাছে আসি। দিলারা আপা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আবার নারীদের তো এই কথাটা খুব বারবারই শুনতে হয়, সেটা ঘরের কাজ হোক কিংবা সন্তান লালন পালন অথবা অফিসের কাজ, প্রতিটি ক্ষেত্রে যে না না তোমাকে দিয়ে হবে না। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে, আমার হাজবেন্ড যখন মারা গেলেন, ওনার একটা বিজনেস ছিল, ভালোই বেশ বড়ই বিজনেস ছিল। তো যখন উনি মারা গেলেন, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন বলছিল যে এটা তুমি কিছুতেই চালাতে পারবে না বা কিছুই করতে পারবে না, তুমি কি করবে, তুমি মেয়ে মানুষ, তুমি কিভাবে করবে। তো আমি তো শুরু থেকেই বলছিলাম যে আমি তো ব্যাংকে জব করতাম, আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড আমাকে এভাবে গাইড দিয়ে গিয়েছিল যে যদি আমি কখনো না থাকি, তখন তুমি এটা ক্লোজ করে দিয়ে আমার কিছু পাওনা টাকা আছে, এগুলো তুমি তুলবে। তো আমার শ্বশুরবাড়ির লোকজন বলছিল 1 টাকাও তুমি তুলতে পারবে না। তা আমি ওদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, ইনশাল্লাহ আমি পুরোপুরি না পারলেও আমি অর্ধেকের বেশি তুলতে পারবো। ইনশাল্লাহ পেরেছি
এবং আজকে অনেকটুকু এগিয়ে এসেছি, এই টাকা পয়সাগুলো তুলতে পেরেছিলাম সেই জন্য। বাহ, মেয়েকে কানাডা পাঠিয়েছি, গুলশানে একটা ফ্ল্যাট কিনেছি, আর আমার জবও ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে আমিও পেরেছি, সেটাই। এবং খুব সফলভাবে এগিয়ে যান, আমরা সেই প্রত্যাশাই করি। জীবনে আসলে কখনো কখনো কিছু কিছু শূন্যতা আমাদেরকে অনেক বেশি শক্ত হতে শেখায়, যেটা কিনা ঘুরে দাঁড়িয়ে আসলে সবাই অনেক সময় পারে না। আপা অনেক অনেক অভিনন্দন, ভালো থাকবেন সবসময়, আর আমাদের সাথে এই আড্ডায় নিশ্চয়ই থাকবেন। তখন আমরা যে ভিডিওটা দেখতে শুরু করেছিলাম, দর্শক টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আমরা দেখতে পাইনি। চলুন আমরা শ্রদ্ধেয় আমাদের সকলের ভীষণ ভালোবাসার মানুষ, আমাদের যিনি এই যে আমাদের বিউটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেটার একেবারে পুরোধা ব্যক্তিত্ব শ্রদ্ধেয় জেরিন আজগর, তার পাঠানো ভিডিওটা দেখে আমরা একটা টিপস নিয়ে আসি। আমরা কি আবার সেই টেকনিক্যাল ডিফিকাল্টিজের কিভাবে বরফের মধ্যে, পানির মধ্যে বরফ দিবেন, বরফ দিয়ে একটা মাস্ক, এটা একটা মাস্ক। এই মাস্ক যদি আপনারা 2 বেলা আমার বয়সে চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি মুখে রিঙ্কেলস পড়বে না, আর প্রেশারটা নর্মাল থাকবে, আর ঘুম ভালো আসবে। চেষ্টা করেন 2 বেলা করতে, সকালে আর শোয়ার আগে একবার, কারণ এটাতে মাথার প্রেশার আর স্কিনের, ঘুমের সব দিকে খুব ভালো একটা আরাম পাবেন বরফ দিয়ে মুখ দিলে। তারপরে যেটা মেকআপও করেন, মেকআপও আপনার রিঙ্কেলস পড়বে না, মেকআপ কখনো ঘামবে না, মেকআপটা ঠিক থাকবে। তো আমি দেখাই আপনাদের, চলুন। ঠিক এভাবে চেষ্টা করবেন। ওকে, দর্শক দেখলেন তো আমাদের শ্রদ্ধেয় জেরিন আজগর কি দারুণ একটা টিপস আমাদেরকে শিখিয়ে দিল। আমাদের এই যে যান্ত্রিক জীবনে, সেখানে আসলে যে কোনো বয়সেদেরই আজকাল যে ব্যস্ততা, যে ব্যস্ততম জীবন, সেখানে এরকম একটু রিল্যাক্সেশন যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে শুধু সুন্দর থাকা তো নয়, ভিতর থেকে যে ভালো লাগা এবং একটা যে ভালো ঘুম হওয়া, সেটা কিন্তু নিশ্চিত হতে পারে। সো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, খুব সহজ। ওই যে বাটির মধ্যে 1 বাটি পানি নিয়ে তার মধ্যে কিছুটা বরফের কুচি দিয়ে সকাল এবং ঘুমোতে যাওয়ার আগে দেখবেন আসলে খুব ভালো একটা দিন কাটছে, ভালো একটা ঘুম হচ্ছে। সেই প্রত্যাশাতে আমরা সব সময় করি। আপু কি দারুণ না? এবং বলতেই হয় যে তিনি আমাদের এই যে মানে কমপ্লিট একটা বিউটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই একজন মানুষের একটা ছোট্ট পদক্ষেপ থেকে। এবং আমরা আমাদের তুমি প্রথম যে আয়োজন, আমাদের অনুষ্ঠানটি হয় নেক্সাস টেলিভিশনে, আমাদের জাকিয়াপুর প্রযোজনায়, সেখানে কিন্তু উনার সম্পর্কে অনেক বিস্তারিত আমরা দেখেছি, জানতে পেরেছি যে ওখানে উনাকে কিভাবে বারবার বলা হয়েছে যে না 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 না, এসব তো হবে না, তোমাকে দিয়ে হবে না। উনি প্রমাণ করেছেন এবং সেই সাহসটা ভিতরের থেকে ধরে রেখেছিলেন বলে আজকের ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। ঠিক তাই। সো আপু, এই যে আমরা যদি বলি যে ফ্যাশন ডিজাইন বাংলাদেশে, সেই ধারণাটা খুব বেশি তা বলা যাবে না। আগে ওই দর্জি বাড়িতে গিয়ে জামা বানানোর একটা প্রচলন ছিল, তারপরে হয়তো 2-1টা আমাদের যে ফ্যাশন হাউসগুলো গড়ে ওঠা, কিন্তু একটু একটু করে এখন ডালপালা মেলে যে জায়গাটায় গেছে, সেটা একদিকে যেমন আসার, আবার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের সোকল কিছু উদ্যোক্তা যারা গড়ে উঠেছে, যাদের হয়তো ওই রকমের কোনো ট্রেনিং নেই, ওই রকমের একেবারে বিন্দুমাত্র কোনো যদি কালার কম্বিনেশন সেন্স সেটাও নেই, কিন্তু তারা কাজ করছে। কোথায় কোন পোশাকটা পরতে হবে এটাও পর্যন্ত ওনারা মানে ক্যারি করতে পারে না। মানে তারপর দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে টেইলার থেকে কাস্টমাইজ করে এনে উনি ডিজাইনার হয়ে যাচ্ছে। আমি তো আমাকে ডিজাইনার কথাটা বলবো যে এটা বলার সাহসটা পর্যন্ত এখন পর্যন্ত আমি ক্রিয়েট করতে পারছি কিনা, সেটা আমার কাছে মনে হয় যে আমি পেরেছি। আসলে আমার কাছে মনে হয় যে যখন শুনি আপুরা বা অথবা বাইরে কেউ যখন আমাকে বলে ডিজাইনার, তখন আমার কাছে মনে হয় যে আমি কি আসলেই ডিজাইনার,
বড় একটা দায়িত্বের জায়গা, সেই জায়গাটা আমি কি আসলেই আমার ডিজাইনগুলোকে আমি আসলেই পড়াতে পারছি সবাইকে স্যাটিসফাই, এবং মানে যাকে আমি দিচ্ছি সেই কালার কম্বিনেশন সেন্স সেটা কি সে ক্যারি করতে পারছে ব্যক্তিত্ব অনুযায়ী। তো এইটা একটা বড় ব্যাপার আসলে, ডিজাইনার জিনিসটা, এই ওয়ার্ডটা আসলে আবার সাথে যুক্ত হয় ফ্যাশন ডিজাইনার। তো ফ্যাশন আসলে ফ্যাশন বলতে হচ্ছে যে আপনার সবকিছুই কিন্তু ওভারঅল লাইফস্টাইল হচ্ছে ফ্যাশন। ফ্যাশনটা এমন না যে শুধু পোশাকটা পরলাম সেটা ফ্যাশন হয়ে গেল, সেটা না, কিন্তু রান্না পুরো সবকিছুই, মানে বাসার যাবতীয়, আমরা মেয়েরা কি, আপনি একটা কথা কিছুক্ষণ আগে বলেছিলেন যে মেয়েরা আসলে সব কিছু পারি আমরা। তো একটা মেয়ে যখন সবকিছু পারে, আমার মনে হয় সবকিছু নিয়ে কাজ করাও উচিত না। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করলে আমার মনে হয় তার কাজটাও মানে মানে অবশ্যই সুন্দর করে স্পেশালাইজেশনের তো কোনো আসলে মানে বলে অল্টারনেটিভ নাই। তো এইটা মনে হয় একটা সিলেক্টিভ, মানে ওই জায়গায় মনে হয় থামা উচিত, মানে তাহলে তার পেশা হিসেবে নিতে গেলে, কারণ সবকিছু করতে গেলে আসলে কোনোটাই হয় না, আসলে তখন থেমে যেতে হয়। যোগ করতে চাই যেটা তুমি বললে যে কোন উদ্যোক্তা, মানে সবাই দক্ষ না, আমরা যেটা বলতে চাচ্ছি, আমার মনে হয় কি এরকম আসবেই, কিন্তু টিকে থাকবে আসলে যিনি কাজটা জানেন এবং আদতে যিনি শিখেছেন কিংবা অ্যাচিভ করতে পেরেছেন। কিন্তু যে বিশ্বাসযোগ্যতার জায়গাটা, সেটা অনেক সময় দেখা যায় যে ওই 2-5 জনের জন্য বাকিদের প্রতিও অনেকে বিশ্বাস রাখতে পারছে না, তাতে করে ইন্ডাস্ট্রির হয়তো ক্ষতি হবে। আমরা শুনবো আরো এই ব্যাপারে ফারজান আপুর মতামত শুনবো, কারণ একইভাবে আমাদের যদি দেখি ক্যাটারিং সেক্টরটা, সেখানেও সম্ভাবনা যেমন আছে তেমনি সম্ভাবনাতেই আটকে দেওয়ার একটা ব্যাপার মনে হয় আছে, চান্সেস আছে। শুনবো একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। তোমাকে দিয়ে হবে না, এমনটি করে অনেক দিনই তো পার হয়েছে, কিন্তু তবু সব কিছুকে তুচ্ছ করে, সব কিছুকে ভুল প্রমাণিত করে আপনি কিন্তু ঠিক দেখিয়ে দিয়েছেন, আপনাকে দিয়ে হয়েছে, আপনাকে দিয়েই হবে। এই ভাবনাগুলোর কথা আমরা শুনছি আজকে, নিশ্চয়ই ভালো লাগছে। যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর তখন ফারজান আপুর কাছে এই যে নানা রকমের যে ব্যাপার আমাদের আজকাল আশপাশে, এবং বিশেষ করে কোভিডের পরে যদি দেখি যে উদ্যোক্তা, তারপর কালিনারি আর্টিস্ট, হ্যাঁ রান্না করে হয়তো আমরা অনেকে খাবার বিক্রি করতেই পারি, তার মানে যে আসলে আমি একজন শেফ বা ওই যে বাটনস সম্বলিত যেই জ্যাকেট, শেফের জ্যাকেট বা হ্যাট আমি পরে ফেলবো, সেটাকে আসলে পরা যায় চাইলে দোকান থেকে কিনে? এটা আমার কাছে আসলে টোটালি অযৌক্তিক মনে হয়, এবং এটা ওই যে অ্যামাচার শেফ বা হ্যাঁ আমাকে কিছু করতে হবে আর 10 জন করছে বলে আমাকেও একটা পেজ খুলতে হবে, এবং যেহেতু সামাজিক মাধ্যমটা খুব ইজি গেজিং একটা ব্যাপার হয়ে গেছে, যে ওখানে একটা পেজ খুললে খুব ইজিলি ওখানে একটা প্রফেশনাল মোড চলে আসে, এবং আমরা অমনি একটা প্রফেশনাল ভাইবস নিয়ে ওখানে দাঁড়িয়ে যেতে পারছি। হ্যাঁ, আমি এটা অ্যাপ্রিসিয়েট করব যে ঠিক আছে, সে কিছু তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছে বা সে কিছু একটা করার চেষ্টা করছে, ইটস অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু তাই বলে আমাকেও এখন ফারজানা করছে বা XYZ করছে দেখে আমাকেও তার মতো করে 2-5 মাসের একটা কোর্স করে শিওর ইনস্টিটিউট করে তাই, যেখানে আমাদের 10-15 বছরেও আমরা মনে করি না যে আমি ওই জায়গাটা, আমি একটা বই লেখার সাহস করি নাই আজ পর্যন্ত। আপু আমাকে কয়েকবার বকা দিয়েছে যে কত মানুষ লিখতেছে, তুমি একটা বই লেখো না কেন? হ্যাঁ, আমি আজ পর্যন্ত এই সাহসটা করতে পারছি না। মনে হচ্ছে কিনা আমার আরো সাধনা লাগবে বা আমার আরো জানতে হবে। এবং এই জায়গায় ফারজানা আপু এই যে সাধনার ব্যাপারটা বললেন, শেফ সবাই তো আসলে শেফ না, জি না, রন্ধনশিল্পী, কালিনারি আর্টিস্ট আর শেফ, এটার মধ্যে তো একটা বড় পার্থক্য আছে। আপনি যদি এই ব্যাপারে একটু ছোট করে ওই যে প্রথমে আপনি একটা কথা বলেছিলেন যে বাবুর্চি, সো বাবুর্চি আর শেফ যেরকম এক না, একটা রেসিপি আমি যদি রাস্তার পাশে, যে আমরা সহজ বাংলায় বলি না যে সালাদিয়া হোটেলেও যদি একটা রেসিপি দিয়ে দেই, সে কিন্তু একটা কিছু বানায় দিতে পারবে, যাই হোক একটা কিছু আপনাকে প্লেটে সে দিবেই। তো ওইটা কিন্তু সে কি করছে সে জানছে না,
আমি এরকম ইন্ডাস্ট্রিতে যারা আগে দিনে যারা বাবুর্চি ছিলেন বা শেফ ছিলেন নাম করা, তাদের কিন্তু লিটারেসি নিউমারেসি ওইরকম সেন্স ছিল না, কিন্তু তারা জানতো তারা কি রান্না করছে। আমার এরকম কাছ থেকে দেখা, এরকম আমাকে ডেকেছে, আপা একটু বলে দেন তো, আজকে মনে হয় এক্সিকিউটিভ শেফ কিছু একটা চেঞ্জ করেছে। সে প্রথম 2-3টা অক্ষর দেখে বলে দিত যে মেনুটা কি, কিন্তু যখনই ওখানে কোনো চেঞ্জ আসতো সে তখন আর বুঝতো না। ইট ওয়াজ সো ইন্টারেস্টিং, তখন আমাকে ডাকতো। এবং বলাই হয় যে কুলিনারি আর্ট হচ্ছে সায়েন্স, আর্টস এবং কমার্স, এই তিনটা মিলিয়ে যে কম্বিনেশন ধরতে পারবে সেই আসলে একজন পারফেক্ট শেফ হ্যাজ টু বি অল কাইন্ড অফ কনসেপ্টস এন্ড হ্যাঁ, তার এই জ্ঞান থাকতে হবে যে শেফ যে 4টা ওয়ার্ড এটারও একটা মিনিং আছে, কুকিং, হাইজিন ইন এভরি ফুড। সো তার ওই জিনিসগুলো জানতে হবে যে সে একটা প্লেটের মধ্যে সবকিছু রাখছে, প্রেজেন্টেশন থেকে শুরু করে ওখানে নিউট্রিশন, পুষ্টিমান সবকিছু আর কি থাকছে সেটাতে। এই জায়গাটা কিন্তু বলতেই হবে যে আপু, এই যে তুমি পারবে তো, এই প্রশ্নকে আপনি কিন্তু ঠিক একদম মানে পেরে দেখিয়ে দিয়েছেন। আমাদের প্রতিদিনের জীবন কত রকমের কত কিছু ঘটে যায়। এখন যদি বলি যে এই যে ফোন, সেই ফোনটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। লাবণ্য আপু, তুমি কি ভাবতে পারো একদিন ধরো তোমার কাছে ফোন নেই 2 ঘন্টা, তুমি কি করবে? এবং এই ফোনে আসলে প্রতিদিন আমাদেরকে কে কে কল করে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আমাদের জীবনের সাথে যে সম্পর্কগুলো জড়িয়ে আছে, আমাদের মা, বোন, ভাই, আত্মীয়, বন্ধু, এমন অনেক মানুষই আছে যারা রেগুলার আমাদের খোঁজ নেয়, কিংবা আমরাও ফোন করে খোঁজ নেই। আপনার জীবনে কি এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের যে ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের যে বন্ধু, আমাদের ফেসবুক গ্রুপের যে সুকানুর বেগম, নেক্সাস লেডিস ক্লাব গ্রুপের, সেই প্রশ্নটা ছুড়ে দিয়েছে, প্রতিদিন কি তোমাকে একবার হলেও কল দেয়? এবং সেখানে আমাদের অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন। কেউ লিখেছেন আমার ভালোবাসার মানুষ, কেউ লিখেছেন আমার মা, কেউ লিখেছেন বেশ কয়েকজনই ফোন দেয়, আবার কেউ লিখেছেন আমার আব্বু, আবার কেউ দুঃখ করে কিন্তু জানি না লিখেছেন কেউ না। আসলে কি তাই? আপনি কাকে কাকে ফোন দেন? তবে যাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হয়, আমরা প্রত্যাশা করব অনেক এমন সম্পর্ক আছে হয়তো শুধুমাত্র যোগাযোগের অভাবেই সেগুলো কেমন ম্রিয়মান হয়ে পড়েছে। এই আসলে যোগাযোগের উদ্ভাবনীর যুগে যেন আমাদের সেটা না হয়, সে ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। আর দেখতে দেখতে আড্ডার একেবারে শেষের দিকেই চলে এসেছি, একটু একটু করে ছোট করে শুনতে চেষ্টা করব। আমাদের যেমন মমি আপু একজন উদ্যোক্তা, মমি আপুর ক্ষেত্রেও নিশ্চয়ই অনেকবার এই প্রশ্নটি এসছে যে তোমাকে দিয়ে হবে না। আপু শুনতে পাচ্ছ? মমি আপুর কাছে একটু শুনি, একদম ছোট করে 30 সেকেন্ড করে শুনবো। আপু, আজকে মনে হয় কিছুই দেখতে পাচ্ছি না আপু, শুধু তোমার কথাগুলো শুনছি আমি। আচ্ছা, কেন আপু? নেটওয়ার্কের প্রবলেম বোধ হয় তাহলে তোমার। আচ্ছা, ও সো সরি। হাসিনা আপু 30 সেকেন্ড একটু শুনবো যে তোমাকে দিয়ে হবে না। আসসালামু আলাইকুম আপু, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম। অনেকক্ষণ ধরে বসেছিলাম, লাবণ্যলিপি আপুর 2 লাইন কবিতা বলি। আমি আপুর সাথে আসলে ফেসবুক থেকে ফ্রেন্ড, অনেক পছন্দ আপুর লেখাগুলা। একটা কবিতা হচ্ছে অভিমানের পংক্তিমালা, লাবণ্যলিপি। সময়ের স্রোতে সব ভেসে যায়, শুকনো ধূলিকণা, আবেগময় প্রতিশ্রুতি। প্রজাপতির পাখা, কাঠগোলাপের পাপড়ি, কিছুই স্থায়ী নয় নশ্বর পৃথিবীতে, তবু একলা আমি অনর অভিমানে জেগে আছি। তুমি দেখে নিও একদিন সব রঙিন শাড়িতে আমি আগুন ধরিয়ে দিব, এ আমার সঙ্গবদ্ধ অভিমান। থ্যাংক ইউ আপু। হাসিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ইচ্ছে ছিল আপুর কাছে, কিন্তু কথায় কথায় গল্পে গল্পে তোমার কবিতা আজকে আমার শোনা হয়নি, মিস হয়ে গেছে, কিন্তু সেটা হাসিনা আপু করে দিয়েছে। হাসিনা আপু অনেক 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 ধন্যবাদ। বাকি বন্ধুদেরকে আজকে বোধহয় শোনা হচ্ছে না, তাহলে আমাদের স্টুডিওতে থাকা আপুদের শুনতে পারবো না। সো লাবণ্য আপু, একদম শেষে চলে এসেছি, লাস্ট নোট শুনবো। কৃষ্ণচূড়া নিয়ে তোমরা সব একরাশ কি দারুণ দারুণ সব কাজ মিতুল আপুর সৌজন্যে আজকে পড়েও এসছো। সো আমি জানি তোমার ভালো লাগার অন্ত নেই, সেখান থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যখন জানলাম যে মিতুল কৃষ্ণচূড়া নিয়ে অনেক কাজ করছে এবং কাজ করে, তখন আমি বললাম যে একটা প্রদর্শনী হয়ে যাক। ও বলছিল যে একটা প্রদর্শনী করার ইচ্ছা আছে। তো যখন করলো এবং চারপাশে মানুষজন যখন আসলেন, মানে সবার একটাই প্রতিক্রিয়া ছিল যে এরকম মানে একটা ব্যতিক্রমী একটা প্রদর্শনী হচ্ছে এবং একটা মোটিভকে কেন্দ্র করে একটা প্রদর্শনী ভাবা যায় না, যেটা একটা বিষয়ের উপর হতে পারে, বিষয়ভিত্তিক প্রদর্শনী অনেক সময় হয়, সেখানে কিন্তু কাজ করার কিছু বিভিন্ন মোটিভস থাকে কিংবা অনেক রকমের কাজ করার সুযোগ থাকে। সে একটা মোটিভকে কেন্দ্র করে
পুরো প্রদর্শনীটা সাজিয়েছে নানা রকমের পোশাক দিয়ে। কৃষ্ণচূড়াকে সে ভেঙে চুরে টুকরো করে নানাভাবে ব্যবহার করেছে। এটা মানে আমার খুব ভালো লেগেছে। তোমরা যে শাড়িটা পরেছিলে আমাদের তিনজনের শাড়ি কিন্তু 3 রকম। হ্যাঁ 3D ছিল। এটা 3D ফ্লাওয়ার। আমি তো অ্যাকচুয়ালি আমি একটু বলি, কৃষ্ণচূড়া নিয়ে আমি 2011 সাল থেকে কাজ করি। তখন আমার মনে হচ্ছিল আমি আসলে একটু প্রকৃতি বান্ধব, তো প্রকৃতি বান্ধব হওয়ার কারণেই আমার কাছে মনে হয়েছে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব ইন্টারন্যাশনালি, দেশের বাইরেও। তখন কৃষ্ণচূড়া তো সাস্টেনেবল, তো এটা নিয়ে আমি কাজ করতে পারি। তখন আমি একটা শাড়িতে হ্যান্ড পেইন্ট করে মানে আমার বাচ্চার প্রোগ্রামে যাব, মানে ওই স্কুলের প্রোগ্রামে, তখন আমি মানে 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে ওটা আমি নিজে নিজে করেছি। কিন্তু আমার হ্যান্ড পেইন্টের হাত অত ভালো না, সত্যি কথা যেটা। তারপরে আমার কাছে মনে হয়েছে আমি কৃষ্ণচূড়া ছাড়বো না, কৃষ্ণচূড়া যেহেতু সাস্টেনেবল, এটা নিয়ে আমি কি করতে পারি, আমি এটা নিয়ে কাজ করব, আমার কাছে মনে হয়েছে। এবং এবার কিন্তু খুব সাকসেসফুলি সেটি করেছেন। সেটা একদম ওই যে বললেন না যে বাংলাদেশকে তুলে ধরা, কৃষ্ণচূড়ার রঙের যে লাল সবুজ, সেই লাল সবুজ তো বাংলাদেশের রং। অনেক 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 অভিনন্দন, এত চমৎকার ভাবে সাকসেসফুলি এক্সিবিশনটা করেছেন। খুব ভালো লাগলো তিনজনকে আজকে সেই কৃষ্ণচূড়ার রঙে আমাদেরকে এসেছেন। আমার এটাও ভালো লেগেছে আপনি যখন বললেন যে কৃষ্ণচূড়া নিয়ে মানে আপুর ওয়ালে আপনি দেখেছেন, তখন আমার এটা শুনে আমার সাকসেসফুল লাগছে। বা সত্যি খুব ভালো একটা আড্ডা হলো। বন্ধুদের সাথে আজকে কথা বলতে পারলাম না, আপুদেরকে শুনলাম তাদের জীবনের অনেক গল্প, সেই জন্য খুব দুঃখিত। নিশ্চয়ই আমাদের বন্ধুরা সব সময় আমাদের সাথেই থাকবেন। পরবর্তী মানে আড্ডাতে নিশ্চয়ই আমরা শুনবো। আর সবাইকে আবারও অনেক সামনে এগিয়ে যাওয়া এবং দেখিয়ে দেওয়া যে তোমাকে দিয়েই হবে। অনেক ধন্যবাদ আপু তোমাদেরকে এবং কৃতজ্ঞতা। দর্শক সেই সাথে ধন্যবাদ আপনাদেরকে। আমাদেরকেও অনেকে বলেছিল যে নেক্সাস লেডিস ক্লাব যে 1.5 ঘন্টার একটা নন ফিকশন আয়োজন, এইটা আসলে সম্ভব না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সম্ভব, আমাদেরকে দিয়ে হবে। হয়েছে আপনাদের কারণে, আপনাদের সাথে থাকার কারণে। সবসময় এইভাবেই থাকবেন আমাদের সব আয়োজনের সাথে।